গাইস, আজকের ক্লাস টপিক হচ্ছে জেডব্লিউটি। এখন জেডব্লিউটির মানে তো জেসন ওয়েব টোকেন সবাই জানো, বাট জেসন ওয়েব টোকেন আর আজকে কি করাবো এটার মধ্যে একটু একটু এদিক সেদিক আছে। প্রচন্ড আলসামি করা একটা ক্লাস আজকে, মানে আমার সাইড থেকে আমার প্রচন্ড আলসামি লাগতেছে, বাট তোমরা খুবই মজা পাবা। তোমরা খুবই মজা পাবা। আমার আলসামি লাগতেছে, প্রচন্ড আলসামি লাগতেছে। তো আচ্ছা, যেটা বলতেছিলাম যে এতদিন আমরা কি করাইছি, যদি রান করাই, গো রান মেইন ডট গো, এতদিন আমরা যেটা করাইছি, যে আমার অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে 4000 পোর্টে। আমি হচ্ছে কি জানি বলে এটা, পোস্টম্যান। পোস্টম্যানে যদি অন করি, তা আমরা শুধু প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আমাদের প্রোডাক্ট ক্রিয়েট হবে, হ্যাঁ, প্রোডাক্ট গেট করতে পারবো। এই যে প্রোডাক্ট গেট করতে পারবো, প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবো, ডিলিট করতে পারবো, আপডেট করতে পারবো। সো এই কাজগুলো করছে। এখন লজিক্যালি চিন্তা করো, একটা ই কমার্স সাইটে প্রোডাক্ট থাকবে, এটা খুবই স্বাভাবিক। প্রোডাক্ট ক্রিয়েট হবে, ডিলিট হবে, আপডেট হবে, এগুলোও স্বাভাবিক। কিন্তু তুমি ধরো একটা ই কমার্স সাইটে গেছো, ধরো দারাজে গেছো। দারাজ, এখন দারাজে যদি আমি যাই, আমি কি ধরো এই প্রোডাক্টটা, এগুলো কি, ধরো চিপসেট, ধরো আমি এই ডায়মন্ড, সরি এটা, এটা 350 টাকা দাম। এই যে প্রোডাক্টটা কেউ আপলোড করছে, ক্রিয়েট করছে, তাই না? এই জন্যই তো আমি এই প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছি। তো যে প্রোডাক্টটা ক্রিয়েট করবে সে অবশ্যই একটা ইউজার, সে এই সিস্টেমের ইউজার, সে এই সিস্টেমে সাইন আপ করছে অ্যাজ এ শপ ওনার বা অ্যাজ এ কোনো কোম্পানি ওনার। সেই এই সিস্টেমে, দারাজ সিস্টেমে সে হচ্ছে আগে সাইন আপ করছে ভেন্ডর হিসেবে অথবা শপ ওনার হিসেবে, মানে শপের মালিক, মানে দোকানের মালিক হিসেবে সে আগে সাইন আপ করছে। তারপর লগ ইন করছে। লগ ইন করার পর সে গিয়ে হচ্ছে ধরো কি বলে, সে প্রোডাক্টটা ক্রিয়েট করতে পারবে। তার মানে সাইন আপ বা লগ ইন করা ছাড়া আমরা তো কাউকে প্রজেক্ট ক্রিয়েট করতে দিব না, মানে প্রোডাক্ট ক্রিয়েট করতে দিব না। এতদিন আমরা কি করছি, আমরা তো যে ইচ্ছা সেই প্রোডাক্ট ক্রিয়েট করে ফেলতে পারে, তাই না? এই যে ক্রিয়েট প্রজেক্টে যাব, ধরো ব্যানানায় না দিয়ে, ধরো গোল্ড, গোল্ড ইজ মাই ফেভারিট, প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে। এই যে প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেল, তাহলে তো হইলো না তাই না? তাহলে তো হইলো না। আমাদেরকে অবশ্যই সাইন করা ইউজার হইতে হবে, মানে যে ইউজার হইতে হবে সিস্টেমের। সিস্টেমের আমি গেট করতে পারবো সিস্টেমের ইউজার না হয়েও, হ্যাঁ, যে কেউ পাবলিক হচ্ছে আমার প্রোডাক্ট দেখতে পারবে, কিন্তু প্রোডাক্ট তো পাবলিক ক্রিয়েট করতে পারবে না। ক্রিয়েট করতে হলে অবশ্যই সিস্টেমের একটা ইউজার হইতে হবে, ওকে, রাইট? তো চলো সেটা করি। আগে একটা ইউজার ক্রিয়েট করার এপিআই বানাই, তারপর আসি কেমনে সিকিউরিটি দেওয়া যায় সেগুলো নিয়ে। আর এটা কি, ওকে। সো একটা নতুন রাউট বানাইতে হবে। এগুলো সব প্রোডাক্টের রাউট, প্রোডাক্টস রাউট, সব প্রোডাক্টের রাউট। এখন নতুন একটা রাউট বানাইতে হবে, এটা কপি করলাম। কপি করে আমি একটা নতুন রাউট বানাই ইউজারের জন্য। সো এটা হচ্ছে পোস্ট এপিআই, ইউজার্স, ইউজার্স হচ্ছে ক্রিয়েট হবে। সো ইউজার্স, সিঙ্গেল ইউজার ক্রিয়েট করব, কিন্তু এপিআই কি, পোস্ট এপিআই, রাইট? ইউজার্স, ওকে। তো ইউজার্স এপিআই সে কি করবে, ক্রিয়েট ইউজার, ক্রিয়েট ইউজার নামের হ্যান্ডলারকে কল দেবে। এখন ক্রিয়েট ইউজার হ্যান্ডলার আছে, হ্যান্ডলার্স এর মধ্যে নাই, তাহলে আমি একটা ফাইল ক্রিয়েট করি, ক্রিয়েট ইউজার ডট গো, প্যাকেজ ক্রিয়েট প্রোডাক্টের মতো করেই এই ফাংশনটা কপি করলাম, ক্রিয়েট ইউজার, ক্রিয়েট প্রোডাক্ট না দিয়ে ক্রিয়েট ইউজার হয়ে গেল। তো দেখো আমার আউটসে এরর ছিল, লাল ছিল, এখন আর লাল নাই, হয়ে গেছে। যখনই এই পেতে রিকোয়েস্ট করবে স্ল্যাশ ইউজার্সে আর আমাকে পোস্ট মেথড পাঠাবে, আমাকে ক্রিয়েট করার জন্য সুযোগ দিব।
এখন ক্রিয়েট যখন প্রোডাক্ট করব তখন তো প্রোডাক্ট ক্রিয়েট করব না, সরি ইউজার যখন ক্রিয়েট করব তখন তো প্রোডাক্ট ক্রিয়েট করব না, ইউজার ক্রিয়েট করব। তাহলে ডেটাবেজের ভিতরে প্রোডাক্ট নাম ডট গো নামে একটা ফাইল আছে, এখন ডেটাবেজের ভিতরে আরেকটা ফাইল বানাই, ইউজার ডট গো, প্যাকেজ নিলাম, ডেটাবেজ, ঠিক না? এখন কি 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 লাগবে? আগে ডেটাবেজের জন্য আমার একটা লিস্ট লাগবে। সো আগে একটা স্ট্রাক বানাই নিলাম, টাইপ ইউজার স্ট্রাক্ট। সো যে ইউজারের কি কি থাকবে, ইউজারের থাকবে ফার্স্ট নেম স্ট্রিং জেসন ফার্স্ট নেম, সিমিলারলি লাস্ট নেম স্ট্রিং লাস্ট নেম, তারপর কি ইমেল, রাইট? ইমেল, তারপর পাসওয়ার্ড স্ট্রিং পাসওয়ার্ড, হয়ে গেল ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড। এই কয়েকটা দিয়েই ধরো আমার ইউজারের একটা 4টা জিনিস থাকে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড। আর ধরো সে শপের মালিক কিনা, এটা ইজ শপ ওনার, স্ট্রিং লেসন ইজ শপ ওনার, সে কি শপের দোকানদার কিনা, তাহলে সেই প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে, নাহলে পারবে না। এই কয়েকটা জিনিস থাকবে, ওকে? এখন ধরো আমার কি কি, এই যে প্রোডাক্টে কি কি ছিল, প্রোডাক্টে আমার স্টোর, লিস্ট, গেট, ডিলিট, আপডেট, এই জিনিসগুলো থাকে, তাই না? সেই ইউজারও আমার রাখতে হবে এরকম ফাংশন স্টোর, স্টোর নামে একটা কিছু থাকবে, স্টোর অলরেডি ডিক্লেয়ার, এখানে বলতেছে কি যে স্টোর তো অলরেডি এখানে একটা আছে, তো তুমি আবার একটা স্টোর ক্রিয়েট কেন করবা? মানে অলরেডি এখানে স্টোর নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে প্রোডাক্টকে রিসিভ করে। আর আমার ইউজার নামে যদি আমি আরেকটা ফাংশন ইউজারের জন্য ডেটাবেজের, এখন ইউজার ক্রিয়েট করার জন্য যদি আমি আরেকটা স্টোর ফাংশন বানাই যেটা হচ্ছে ইউজারকে নিবে, ইউ ভেরিয়েবল নিলাম, টাইপ দিলাম ইউজার, তাহলে সে কাজ করতেছে না, বলতেছে কি যে স্টোর রিডিক্লেয়ার্ড ইন দিস ব্লক, মানে সেম প্যাকেজের মধ্যে অলরেডি স্টোর ডিক্লেয়ার করা আছে, একই প্যাকেজের মধ্যে অলরেডি স্টোর ফাংশন ডিক্লেয়ার করা আছে। তাহলে এখন তো কাজ হচ্ছে না, তাহলে এখন কি করব? তাইলে আমি আপাতত এভাবে না নিয়ে একটা ভেজাল হয়ে গেল না, বলো? তাহলে রিসিভার ফাংশন নিই, রিসিভার ফাংশন নেই, ইউ ইউজার, তাহলে এখানে দিতে হবে না রিসিভার ফাংশন। হ্যাঁ, এটা হচ্ছে ইউজারের জন্য স্টোর, ঠিক আছে? ওকে, তাহলে এবার সে কি কি রিটার্ন করবে, সে ইউ রিটার্ন করবে, সে ইউজার রিটার্ন করবে আর এরর রিটার্ন করবে যদি এরর থাকে আর কি। ইউজার ইউজার রিটার্ন করবে আর এরর রিটার্ন করবে, যদি সাকসেসফুলি স্টোর করতে পারে, সাকসেসফুলি তো স্টোর করতে পারবেই, তাহলে শুধু এরর রিটার্ন করি, সরি শুধু ইউজার রিটার্ন করি, মানে সাকসেসফুলি ক্রিয়েট করবে তারপর ইউজারটাকে রিটার্ন করবে। কি করবে, ইউজারের একটা লিস্ট নিয়ে নিই, var ইউজার্স প্লুরাল, এটার ভিতর ইউজারের লিস্ট থাকবে। এখন যখনই আমাকে ইউজার এই স্ট্রাকচার একটা এই স্টোর ফাংশনকে, এটা তো রিসিভার ফাংশন, সো একটা ইউজারের ডট স্টোর যদি কল দেওয়া হয় তাহলে এখানে সে এটা স্টোর করবে। তা আইডি লাগবে আমার, আইডিটাও নিয়ে রাখলাম, আইডি বড়তে দিলাম, এটা সমস্যা নেই, এটা ইন্টিজার নিলাম, জেসন আইডি, ইউজার আইডি আর কি যেটা, ওকে। তো স্টোরে কি হবে, স্টোরে হচ্ছে এই ইউজার্স, এটার ভিতর হচ্ছে
অ্যাপেন্ড হয়ে যাবে ইউটা, শেষ। আর রিটার্ন হবে ইউটা, স্টোর হয়ে গেল। এখন স্টোর করার আগে দেখতে হবে ইফ আইডি ইউ ডট আইডি 0 কিনা। যদি 0 হয় তাহলেই তো ক্রিয়েট করব, তাই না? আইডি যদি অলরেডি 5 আছে, অলরেডি এক্সিস্টিং একটা ইউজার আছে, ওরে তো আর ক্রিয়েট করা যাবে না, ও তো অলরেডি ক্রিয়েট হয়েছেই। তাই আমাকে চেক দিয়ে নিতে হবে যে অলরেডি আইডি ক্রিয়েট হয়েছে কিনা, মানে আইডি কি 0 কিনা। ইনিশিয়ালি তো গ্লোবালি মানে কি হয়, গোতে যে কোনো ভেরিয়েবলের ভ্যালু থাকে 0, স্ট্রিং হইলে এমটি থাকে, আর ইন্টিজার হইলে 0 থাকে, ডাবল হইলে 0 থাকে, রাইট? মানে ফ্লোট হইলে 0 থাকে। সো ইউজারের আইডি যদি 0 হয় তাহলে আমি ধরে নিব কি যে এটা এই ফার্স্ট টাইম ক্রিয়েট করতে আসছে। ইউজার আইডি যদি 0 না হয়, ইউজার আইডি যদি 0 না হয় তার মানে আমি ক্রিয়েট করব না, তাহলে রিটার্ন ইউ করে দিব, যা ছিল তাই। ইউজারের আইডি যদি 0 না হয়, মানে যদি অন্য কোনো সংখ্যা থাকে, তার মানে কি ইউজার আগে থেকেই ক্রিয়েট করা, সো আর ক্রিয়েট করতে দিব না। আর যদি ইউজার আইডি 0 হয়, মানে এই জীবনের ফার্স্ট টাইম ও ইউজারটা এই ইনফরমেশনটা ইউজারটা ক্রিয়েট করতে আসছে, তখন আমি ওরে আমার ইউজার্স ডাটাবেজে রেখে দিলাম এবং রিটার্ন করে দিলাম ইউ, যেন ও পায়। তো শেষ ইউজার। এখন ক্রিয়েট ইউজারে আসলো ডাটাবেস ডট ইউজার। সো ডিকোডার করলো কি, হচ্ছে ডিকোড করবে নিউ ইউজার, না নিউ ইউজার, নিউ ইউজার। সো যদি কোনো এরর হয়, এরর ইজ নট ইকুয়াল নিল, এরর প্রিন্ট করব। পরে লিখবো যে রিকোয়েস্ট রিকোয়েস্ট ডাটা ইনভ্যালিড, রিকোয়েস্ট ডাটা লিখে দেব, ইনভ্যালিড রিকোয়েস্ট। ওকে, স্ট্যাটাস কত 400। তো 400 এইভাবে হ্যান্ড হ্যান্ড রিটেন না লিখে আমরা গোয়ের বিল্ট ইন জিনিসপত্র ইউজ করবো, এইচটিটিপি ডট স্ট্যাটাস ব্যাড রিকোয়েস্ট। ইউজার হচ্ছে ব্যাড রিকোয়েস্ট করছে, ব্যাড রিকোয়েস্টের কোড কত 400, এটার ভ্যালু 400ই দেওয়া, তুমি এটা ধরলে দেখা যায় ভ্যালু কত 400। তাহলে ইনভ্যালিড রিকোয়েস্ট ডাটা হয়ে গেল, 400 হয়ে গেল। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে ডাটাবেস ডট স্টোর না করে এখন আমরা কি দিব, আমরা এই নিউ ইউজার ডট স্টোর দিব, নিউ ইউজার ডট স্টোর ক্রিয়েটেড ইউজার। ক্রিয়েটেড ইউজার হচ্ছে আমি এখন রিটার্ন করে দিব, আর এটা হচ্ছে 201 না দিয়ে ম্যানুয়ালি দিব এইচটিটিপি ডট স্ট্যাটাস ক্রিয়েটেড, মানে আমি কিছু একটা ক্রিয়েট করছি। এই স্ট্যাটাস ক্রিয়েটেড এর কোড কত, ভ্যালু কত 201। ওকে, তাহলে নিউ ইউজার ডট স্টোর এটার আমি কল দিতে পারছি, কারণ এটা হচ্ছে এটা একটা রিসিভার ফাংশন। কার রিসিভার ফাংশন? এই স্ট্রাকচার রিসিভার ফাংশন। আমি যখন ফ্রন্ট এন্ড থেকে ডেটা নিচ্ছি, সেই স্ট্রাকচার এই স্ট্রাকচার লোড করছি, লোড করে এই স্ট্রাকচার একটা অবজেক্ট বানিয়েছি, সেই অবজেক্ট দিয়ে আমি স্টোরকে কল দিছি। দেখো যদি আইডি না থাকে, যদি অলরেডি এক্সিস্ট করে আইডি 0 চেয়ে বড় হয়, তার মানে জিরো ছাড়া, জিরো ছাড়া যদি অন্য কিছু হয় আইডি, তার মানে অলরেডি অবজেক্ট এই ইউজারটা অলরেডি আমার সিস্টেমে আছে, তার মানে আর আমি ঢুকাচ্ছি না। আর যদি ইউজার আইডি না থাকে তাহলে একটা ইউজার আইডি বানাইতে হবে, রাইট? তো ইউজারের আইডি হচ্ছে লেন ইউজার্স, ইউজার্সের যত লেন তত +1, এক বাড়তি দিয়ে এইটার যত লেন, ধরো অলরেডি ইউজার আছে 5টা, এর লোক এক যোগ দিলাম হইলো 6, তাহলে 6 গিয়ে আমি রেখে দিলাম ইউজারের আইডিতে। এখন নতুন যে ইউজারটা আমি সেট করতেছি সেটার আইডি কত 6। এই হচ্ছে আমার খেলা। তাহলে হয়ে গেল, আমার যখন রিকোয়েস্ট আসলো স্ল্যাশ ইউজার্সে, ক্রিয়েট ইউজারে গেল, ক্রিয়েট ইউজার কি করলো, এই ইউজার স্ট্রাকচার হচ্ছে একটা অবজেক্ট লোড বানাইলো। অবজেক্ট বানানো কমপ্লিট, যদি এরর খায় তাহলে বলে দিবে ইনভ্যালিড রিকোয়েস্ট ডাটা। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে সে কি করবে, ইউজারটাকে স্টোর করবে। স্টোর করলে সেটাকে সেভ হবে এবং আমার রিটার্ন করবে ফাংশন থেকে, আমি সেটা স্ট্যাটাস সেন্ড করে দিলাম, শেষ। শেষ না? পারফেক্ট। এখন লগ ইনের জন্য একটা এপিআই বানাইতে হবে, লগ ইন করবে, ইউজার তো ক্রিয়েট হইলো, এখন লগ ইন করতে হবে। লগ ইনের জন্য একটা এপিআই বানাইতে হবে, তাহলে লগ ইনের জন্য আরেকটা এপিআই বানাই ফেলি, চলো। এপিআই বানানো করতে ইজি, দেখছো? তো পোস্ট, এটা হচ্ছে ইউজার স্ল্যাশ লগ ইন, লগ ইনের জন্য বানাবো লগ ইন।
LOGIN লগইন নাম দিলাম কি লগইন LOGIN লগইন ডট ক্রিয়েটের জন্য দিয়ে দিব লগইন LOGIN লগইন। তো লগইনের সময় সে আমার কি কি দিবে, সে আমার ইমেল দিবে আর পাসওয়ার্ড দিবে। এখন আমি ডিকোড করলাম, সে আমার ইমেল আর পাসওয়ার্ড দিবে, কিন্তু আমার কাছে তো এখানে সব ইনফরমেশন নিয়ে বসে আছি, তাইলে তো হবে না, তাই না? সব ইনফরমেশন নিয়ে আমার লাভ আছে কোনো? লাভ নেই। তাইলে আমার একটা নতুন স্ট্রাক বানাই, টাইপ রিকোয়েস্ট লগইন, নাম দিলাম আর কি, ফাংশনের নাম হচ্ছে লগইন, আর এটার আগে REQ অ্যাড করে দিলাম প্রিফিক্স হিসেবে, রিকোয়েস্ট লগইন, তাই না? যা ইচ্ছা তাই দিতে পারো, লগইন রিকোয়েস্ট দিতে পারো এটার নাম, অথবা রিকোয়েস্ট লগইন দিতে পারো, রিকোয়েস্ট আগে রিকোয়েস্ট দিতে পারো, পরে রিকোয়েস্ট দিতে পারো, শুধু লগইন ইউজার দিতে পারো, যা মন চায় তা দিতে পারো। এটা একটা স্ট্রাক্ট। এখন সে কি কি নেবে, সে ইমেল আর পাসওয়ার্ড নেবে, শুধু ইমেল ইমেল আর পাসওয়ার্ড। লগইন তো শুধু ইমেল আর পাসওয়ার্ডেরই হয়, রাইট? এখন ডেটাবেস ডট ইউজার না দিয়ে সে দিবে হচ্ছে রিকোয়েস্ট লগইন। সো রিকোয়েস্ট লগইন লগড ইউজার ধরো দিল, রিকোয়েস্ট লগইন ইউজার ধরো রিকোয়েস্ট লগইন, এই রিকোয়েস্ট লগইন হচ্ছে ইউজারে কনভার্ট করা হইলো, যদি কোনো কিছুতে যায় এরর যায়, আমি যদি ঠিকমতো ডিকোড না করতে পারি তাহলে ইনভ্যালিড রিকোয়েস্ট একটা দিয়ে দিলাম। আর সব ঠিক থাকলে আমাকে দেখতে হবে ম্যাচ করে কিনা, ইমেল দিয়ে ম্যাচ করে কিনা, পাসওয়ার্ড দিয়ে ম্যাচ করে কিনা। তাহলে কি করতে হবে, ইউজার ইউজারে দেখতে হবে ফাইন্ড নামে একটা ফাংশন বানাইলাম, ফাঙ্ক ফাইন্ড, বড়তে দিতে হবে, কাজ করবে না। সো ফাইন্ড এর ভিতর দিতে হবে ফাইন্ড বাই আইডি ধরো দিলাম, ফাইন্ড বাই, ফাইন্ড না দিয়ে ধরো ফাইন্ড দিলাম, ফাইন্ড তাহলে কি কি দিব, ইউজার দিলাম, ধরো আইডি দিলাম, ইমেল দিলাম, ধরো ইমেল, ইমেল দিয়ে যদি কোনো ইউজার পাওয়া যায় তাইলে আমি রিটার্ন করব ইউজার, ইউজার পয়েন্টার নিলাম। যদি আমি ইমেল দিয়ে খুঁজে এই লিস্টের মধ্যে কোনো ইউজারকে গেট করে খুঁজে পাই তাহলে আমি ইউজারের একটা অ্যাড্রেস রিটার্ন করব। আর যদি খুঁজে না পাই তাহলে আমি নীল রিটার্ন করব। যেহেতু নীল রিটার্ন করা লাগতেছে, মানে আমি পাই নাই তাহলে তো কিছু পাই নাই, এটা জানানোর জন্য নীল। আমি যদি নীল রিটার্ন করতে হয় তাহলে তো আমার পয়েন্টার লাগবেই, তাই আমি পয়েন্টার নিচ্ছি, রাইট? ওকে, সো চলো এটা ঘুরি, ফর আন্ডারস্কোর ইউ কোলনিকল রেঞ্জ ইউজার্স, ইউজার্সের মধ্যে আমি লুপ চালাইতেছি, ইউজার্সের মধ্যে যেহেতু লুপ চালাইতেছি, এই ইউ হবে প্রথমে একটা ইউজার, তারপরে ইউজার, তারপরে ইউজার, এভাবে সবগুলো ইউজার ভিজিট করবে। আমি চেক করবো ইফ ইউ ডট ইউ এর কি থাকে, ইমেল থাকে, ইউজারের ইমেল যদি আমার দেওয়া ইমেলের সাথে ম্যাচ করে, ঠিক আছে, পাসওয়ার্ডও নিয়ে নিলাম, শুধু ইমেল নিব না, পাসওয়ার্ডও নিলাম, ইমেলের সাথে ম্যাচ করে, অ্যান্ড ইউ ডট পাস, পাসওয়ার্ডের সাথে যদি এই লগ ইন করা রিকোয়েস্ট যে লগ ইন করছে ইমেল পাসওয়ার্ড দিয়ে সেটার পাসওয়ার্ডের সাথে ম্যাচ করে, তাহলে রিটার্ন করব ইউটাকে এম্পারসেন্ট রিটার্ন সহ, কারণ এটা পয়েন্টার। আর যদি কোনো একটার সাথেও না ম্যাচ করে তাহলে রিটার্ন করি নীল। এই নীল রিটার্ন করার জন্য আমি হচ্ছে পয়েন্টার দিচ্ছি, যদি পয়েন্টার না দিতাম তাহলে আমি নীল রিটার্ন করতে পারবো না। তাহলে এখানে আমি এখানে কি রিটার্ন করব, আমার যে কোনো একটা এমটি ইউজার রিটার্ন করতে হবে, তখন তখন ইউজার ইউজার এটার একটা এমটি অবজেক্ট রিটার্ন করতে হবে। তো এমটি অবজেক্ট রিটার্ন করলে আমি গিয়ে বুঝবো কেমনে যে আমি আসলে খুঁজে পাইছি নাকি পাই নাই? এই জন্য আমি পয়েন্টার রিটার্ন করতেছিলাম যেন এখান থেকে রিটার্ন নীল করতে পারি, রাইট? হয়ে গেছে।
এখন লগইন আমি চেক দিব যে ফাইন্ড ডাটাবেস ডট ফাইন্ড, এই যে এটার ভিতরে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তাহলে রিকোয়েস্ট লগইন ডট ইমেল দিয়ে দিলাম, রিকোয়েস্ট লগইন ডট পাসওয়ার্ড দিয়ে দিলাম। এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর ফাইন্ড আমাদের রিটার্ন করবে কি, ইউজার থাকলে রিটার্ন করবে নীল ইউজার, আর নাহলে নীল ইউজার, ইউএসআর দিলাম। ইফ ইউএসআর নীল যদি না হয়, ধরো ইকুয়াল নীল, যদি নীল হয় তার মানে আমি ইউজার পাইনি, তাহলে তো আমি লগ ইন করাবো না সাকসেসফুলি, তাই না? ডট এরর দিয়ে দিব ওরে আমি, ডব্লিউ failed to log in the user, invalid credentials, যে ডাটা আমাদের দিছে এগুলো ভুল, তাইলে আমি লিখবো কি invalid credentials। আর ধরো invalid credentials তার মানে স্ট্যাটাস ব্যাড রিকোয়েস্ট। ওকে পারফেক্ট, আমি এরর রিটার্ন করি, শেষ। আর যদি এই লাইনে শেষে এখানে আসি, 33 নম্বর লাইনে আসি, মানে কি ইউজার নীল না, তার মানে আমার কাছে ইউজার আছে। ইউজার থাকলে আমাকে তো ইউজার রিটার্ন করতে হবে, রাইট? ইউজার রিটার্ন করি, ইউএসআর ইউএসআর ইউজার রিটার্ন করলাম। তাহলে আমার লগ ইন এপিআই হয়ে গেল। আমি ফার্স্টে ক্রিয়েট করবো ইউজার, তারপর লগ ইন করবো, রাইট? তো চলো এটা রান করে দেখি। গো রান main.go, সার্ভার রান হয়েছে 4000 পোর্টে। তাহলে চলো, এটা তো প্রোডাক্টের, এবার আমি ইউজারের জন্য এক ফোল্ডার, একটা নতুন ফোল্ডার নিলাম, রিনেম করি ইউজারে। ওকে পারফেক্ট, এটার ভিতরে একটা রিকোয়েস্ট নিলাম, এটা হচ্ছে ক্রিয়েট ইউজার। সো গেট না দিয়ে এটা দিলাম পোস্ট, এখানে প্রোডাক্টস না দিয়ে এটা দিব ইউজার্স। এটা গেট না দিয়ে দিলাম পোস্ট, বডি র জেসন। এখন আমার কি কি নিতে হবে, ইউজার যখন ক্রিয়েট করব, ইউজার ক্রিয়েট করতে গেলে ফার্স্ট নেম, FIRST ফার্স্ট নেম, ফার্স্ট নেম হচ্ছে ধরো হাবিবুর। এক্স্যাক্টলি বানান, এই যে ফার্স্ট আন্ডারস্কোর নেম, এই বানানগুলো আমার হুবহু এরকম হইতে হবে, এই যে এখানে যা যা আছে বানান, লাস্ট আন্ডারস্কোর নেম, ইমেল, বানান যদি এদিক সেদিক হয় তাহলে কাজ করবে না। ফার্স্ট নেম হচ্ছে হাবিবুর, তারপর হচ্ছে কি আছে, ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, এলে লাস্ট নেম হচ্ছে রহমান, তারপর হচ্ছে ইমেল, ইমেল দিলাম হচ্ছে habib@gmail.com, তারপর দিলাম পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম ধরো 1234567 8। তারপর কি আছে, ইজ স্বপনার, হ্যাঁ এটা ট্রু পাঠাই দিলাম, যে স্ট্রিং না দিয়ে এটা ভুল দিতে হবে, ভুল। আমাদের স্বপনার, এটা হচ্ছে ট্রু, শেষ। বিউটিফাইতে ক্লিক দিলাম, সুন্দর মন্দর না থাকলে করে দিবে, দেখো এটা সুন্দর না, তাই না? একটার একটা সাথে লেগে গেছে, বিউটিফাইতে ক্লিক দিলে সুন্দর করে দিবে। ওকে এবার সেন্ড করি। ইনভ্যালিড রিকোয়েস্ট, যেটা বলতেছে 400 ব্যাড রিকোয়েস্ট, দ্য সার্ভার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়েস্ট মে বি এ ব্যাড সিনটেক্স, তার মানে আমি ব্যাড কোনো সিনটেক্স পাঠাইছি, রাইট? কি বলছে যে আনমার্শাল বুল ইনটু গো স্ট্রাক ফিল্ড ইউজার ডট ইস্যু ওপেনার অফ টাইপ স্ট্রিং, টাইপ বলতেছে স্ট্রিং, কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি ভুল, এই জন্য কাজ করতেছে না, কারণ আমি এখানে ভুল ঠিকই আপডেট করছি, কিন্তু তখন তো আবার রিস্টার্ট দিই নাই, রিস্টার্ট দিতে হবে।
রিস্টার্ট দিছি, এবার কাজ করবে। এই যে আমার সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। পাসওয়ার্ডটা কি সেটা দেখা যাচ্ছে, যদিও এটা দেখা যাওয়া ঠিক নাই যে এখানে 201 ক্রিয়েটেড, দেখা যাওয়া ঠিক না। হ্যাঁ, এ নিউ রিসোর্স ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি, বাট তাও আমাদের এখন এমন সিস্টেম যে এখন দেখা যাচ্ছে, তার মানে হয় নাই, মানে সুন্দর হয় নাই, তাই না? সুন্দর করা লাগবে। আচ্ছা, সুন্দর পরে করবো না, এবার লগ ইন করি, চলো এবার লগ ইন করি। পোস্ট, এখানে ইউজার স্ল্যাশ লগ ইন, রাউটার নাম দিলাম, মানে এপিআই হয়ে গেল, লগ ইন এপিআই। লগ ইন এপিতে বডিতে দিলাম ইমেলের পাসওয়ার্ড দেওয়া লাগবে, সেটা কপি করে নিলাম, আর এটার নাম দিয়ে দিলাম কি রে ভাই, লগ ইন ইউজার, রাইট? আরে কি রে ভাই, এই কপি করলাম, কালি ব্রেস দিলাম, এর ভিতর দিলাম ইউজারের পাসওয়ার্ড, আমাকে এটা ফেলাই দিলাম, বিউটিফাই করলাম, ইমেলের পাসওয়ার্ড দিলাম। যদি ইমেলের পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে আমার কাছে দেখাবে, দেখছো ঠিক আছে। আমি যদি আমি এখানে 9 দিই, তখন কি ইনভ্যালিড ক্রেডেনশিয়াল 400, তার মানে কাম হয়নি, আমার পাসওয়ার্ড ম্যাচ করে নাই, রাইট? এখন আবার যদি দেই সাকসেসফুল, তার মানে আমি লগ ইন করছি। এইভাবে তো হয় না লগ ইন, এখন আসতে হবে একটু খেলা, কি হয় লগ ইনের জন্য কি হয়। আমি একটা ব্রেক নিয়ে আসি 5 মিনিটের, তারপর আবার নতুন স্টার্ট করি। ওকে, হ্যালো, আই এম ব্যাক। আমার শরীরটা বেশি ভালো না, মাঝখানে এত ভয়ঙ্কর আমার জ্বর আসছে, হাড় গোড় সব কাঁইপা গেছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা করছে, এখন শরীরে লাল লাল ফুসকুড়ি উঠছে, সেগুলো হচ্ছে শরীরে ছড়ায় গেছে, এরকম এক অবস্থা, ভয়াবহ অবস্থা, আমার শরীর ভালো না। সেই জন্য ক্লাস করাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু তারপরেও 10 দিন প্রায় হয়ে গেছে ক্লাস নিচ্ছি না, এই জন্য হচ্ছে ক্লাস নিচ্ছি আর কি। তা এখন হচ্ছে দেখবো আমরা জেসন ওয়েব টোকেন। এই জেসন ওয়েব টোকেন জিনিস কি, তোমরা অনেকে নাম শুনছো, অথেন্টিকেশন। হ্যাঁ, তোমরা অনেকে নাম শুনছো, অথেন্টিকেশন। অথেন্টিকেশন কি, জেসন ওয়েব টোকেন কি, তোমরা অনেকে ভাবতে পারো আমি যে জেডব্লিউটি আমি বুঝি, আসলে তুমি বুঝো না। হ্যাঁ, আমি আজকে বুঝানোর পর তুমি বুঝবা যে তুমি এতদিন আসলে বুঝতা না। মানুষের মনে হয় মানুষ অনেক কিছু বুঝে, কিন্তু রিয়েলিটিতে সে অনেক সময় বুঝেই না, দেখা যায় কাজ কেমনে জানি করে ফেলে, বাট সে বুঝে না। এখন অনেক সিনিয়র ইঞ্জিনিয়াররাও আছে যারা আমার ক্লাস করে, জন্য বেশিরভাগ 50% ক্লাস সিনিয়র, হ্যাঁ 30% জুনিয়র ফ্রেশার এরা, আর বাকি 30% আছে দুধবাদ জাডি, যেটি হচ্ছে রিয়েলি হচ্ছে যাদের জন্য কোর্স, কিন্তু জানি না কেন জানি সিনিয়ররাও কোর্স করতেছে। ভালো, শিখার কোনো শেষ নাই, শিখার কোনো বয়স নাই, সব বয়সেই শিখা যায়। তো যারা সিনিয়র ক্লাস করতেছে আমি তাদেরও বলতেছি, তোমরাও যে ডাব্লিউটি বুঝো না, তো আজকে বুঝাই দিব, তারপর হচ্ছে বাড়ি দিয়ে দেখো, তুমি আসলে নিজের টোকা দিয়ে দেখো যে তুমি বুঝো কিনা। ওকে, তো কি হয়, হ্যাঁ, এই যে ডাব্লিউটি শিখতে গিয়ে তোমাকে অনেকগুলো টপিকস বুঝতে হবে। যদি অনেকগুলো টপিকস না বুঝো, তাইলে ওই যে যে লাভ হয়ে কত তুমি বর্তমানে সিনিয়র ইঞ্জিনিয়ারদের মতো হবা, যারা হচ্ছে ভিতরে না বুঝে কোন রকম কাম চালায় দেয়। আর তুমি নিজের, তুমি এখানে শেষ করতে পারো, হ্যাঁ এই ক্লাসটা এখানে শেষ করতে পারো যে তুমি নিজের বাড়ি দিয়ে দেখবা নাকি তুমি যে ডাব্লিউটি বুঝো। যদি বুঝো তাহলে এখানে শেষ করতে পারো, আর যদি না মনে করো যে না তুমি একটা বাড়ি দিয়ে দেখতে চাও, তাহলে এখানে থাকো, তাহলে এটা তোমার জন্যই, তুমি এখানে থাকো। আচ্ছা, আগে দেখে নি আমার রেকর্ডটা হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড না হলে আবার সর্বনাশ। ওকে, সো সবার ফার্স্টে বুঝতে হবে যেটা, সেটা হচ্ছে বেস 64 জিনিসটা কি। বেস 64, বেস 64 হচ্ছে, একটা একটা করে আসি, বেস 64 জিনিসটা কি। এই বেস 64 হচ্ছে একটা মেকানিজম, এই মেকানিজম ইউজ করে টেক্সট আছে না, টেক্সট লেখা, হ্যালো, হাই, আই এম হাবিব, হাবিব, হ্যালো ওয়ার্ল্ড, এই ধরনের লেখাকে বেস 64 এনকোডিং করা যায়। হুম, বেস 64 এনকোডিং কি, চলো একটু দেখি। অর্থাৎ গ্রাক, ওকে, গ্রক.com,
লিখলাম হোয়াট ইজ বেস 64। দেখো কি বলে। বেস 64 হচ্ছে একটা মেথড ফর এনকোডিং বাইনারি ডাটা ইনটু ASCII স্ট্রিং ফরম্যাট। বাইনারি ডাটা যদি হয়, বাইনারি ডাটা কি হচ্ছে ASCII স্ট্রিং ফরম্যাটে কনভার্ট করে। এটা বাইনারি ডাটা লাইক ইমেজ ফাইলস আর বাইটস। হ্যাঁ, বাইটস ফাইলস ইমেজ, তার মানে এটা বাইনারি ডাটাকে কনভার্ট করে কোথায় 64 printable ASCII characters into a set of 64 printable ASCII characters। তার মানে কোন কোন ক্যারেক্টারে কনভার্ট করে, এ টু জেড, মানে এ থেকে বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, প্লাস আছে এবং স্ল্যাশ আছে। এই কয়টা এখানে 26 26 কত হইলো, 20 20 40 6 6 12 52, আর 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টা ক্যারেক্টার মানে 62, প্লাস আর হচ্ছে স্ল্যাশ হলো দুইটা, তাহলে 64। এই 64টা ক্যারেক্টারে যে কোনো একটা ক্যারেক্টারে কনভার্ট করে দেয়। বেস 64 এর মানে হচ্ছে এটা। তো ইচ গ্রুপ অফ 6 বিটস রিপ্রেজেন্টেড বাই ওয়ান অফ দিস, আর লাগবে না আমাদের। তাহলে বেস 64 কি করে, এ টু জেড, এ টু জেড, 0 টু 9 প্লাস আর স্ল্যাশ, এই কয়টা 64টা ক্যারেক্টারে কনভার্ট করে। এখানে কয়টা ক্যারেক্টার আছে, এখানে 64টা ক্যারেক্টার আছে। এই 64টা ক্যারেক্টারের কোন একটা ক্যারেক্টারে কনভার্ট করবে। তো ধরো আমি এ কে যদি বেস 64 করি তাহলে কি হবে চলো দেখি। লা 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 লা। চলো এইগুলার আগে কমেন্ট করে দিই যেন ঝামেলা না করে। এখানে আমি রান করতেছি বেস 64। এখন আমি কি করব, আমি আগে একটা ক্যারেক্টার নেব। ওকে, স্ট্রিং ধরো নিলাম এ, আই হাই রে, এবার একটা স্ট্রিং নিলাম। হ্যাঁ, এবার এস নিলাম, এস হচ্ছে স্ট্রিং। এই এস কে, এস এর ভিতর কিছু রাখি, চলো এস এর ভিতর রাখলাম ধরো এ, একটা এ কে হচ্ছে একটা স্ট্রিং করে আমি এস এর ভিতর রেখে দিলাম। ওকে, এখন একে আমি হচ্ছে, দেখো এখানে গ্রকে কি বলছে যে অবশ্যই তাকে বাইনারি ডেটা হইতে হবে। তো বাইনারি ডেটা, ইট কনভার্টস বাইনারি ডেটা ইনটু এ সেট অফ 64 প্রিন্টেবল ASCII ক্যারেক্টার্স। এই ক্যারেক্টার গুলোতে কনভার্ট করে। তো এই ক্যারেক্টার গুলোতে কনভার্ট করার জন্য অবশ্যই তাকে বাইনারি ক্যারেক্টার হইতে হবে, বাইনারি ডেটা হইতে হবে। বাইনারি ডেটা কারা, ইমেজ ফাইলস অর বাইটস। তাহলে আমি সোজা ভাষায় যদি ধরি যে বাইটস ডেটাকে ইনপুট নেয়, ইনপুট নিয়ে বেস 64 করে কি এ টু জেড অথবা এ টু জেড 0 টু 9 প্লাস অথবা স্ল্যাশ, এই 64টা ক্যারেক্টারে কনভার্ট করে। আমি এ কে হচ্ছে বাইটে কনভার্ট করব, আমি হচ্ছে এ হচ্ছে স্ট্রিং টেক্সট, এই টেক্সট ডাটাকে বাইটে কনভার্ট করব, তারপর বেস 64 এ কনভার্ট করব, দেখবো কি হয়। সাথেই থাকো আমার। তো কি করব, এখানে আগে ইম্পোর্ট করব যে প্যাকেজটা দিয়ে আমি বেস 64 এ নিব, সেই প্যাকেজের নাম হচ্ছে এনকোডিং। ইম্পোর্ট এনকোডিং এনকোডিং স্ল্যাশ বেস 64 নামে একটা প্যাকেজ আছে করতে। ওকে ফাইন, দেখো এটার কাজ কি, প্যাকেজ বেস 64 ইমপ্লিমেন্ট বেস 64 এনকোডিং অ্যাজ স্পেসিফাইড বাই আরএফসি 4648, কি কি জানি বলে। বেস 64 ডট ইউআরএল এনকোডিং ডট উইথ প্যাডিং। প্যাডিং আমি কোনো প্যাডিং ইউজ করব না। প্যাড মানে কি, প্যাড ওই যে বলে না মেয়েরা প্যাড পরে, ওই রকম আর কি। ধরো তোমার ডাটা আছে 1 2 3, এই তিনটা ডাটা আছে 1 2 3, তুমি প্যাড করতে চাও, এর আগে তিনটা শূন্য প্যাড করতে চাও, তুমি 5 ডিজিটের নাম্বারে কনভার্ট করতে চাও, এই জন্য এর আগে দুইটা শূন্য বাড়ায় দিলা, সেই দুইটারে বলে প্যাডিং করা। আমি 5 ডিজিট বানায় নিলাম। এবার 1 4 6
19 এই দুইটা সংখ্যা আমি যোগ করব। এই দুইটা সংখ্যা যোগ করতে গেলে আমাকে প্রথম যে সংখ্যাটা, এই দুইটার মধ্যে জিরো মিসিং, মানে কোনো কিছু ছিল না, রাইট? কোনো কিছু নাই, তাই আমি দুইটা জিরো প্যাড করে নিলাম, বাড়ায় নিলাম। প্যাডিং মানে কোনো কিছু বাড়ায় নেওয়া। সো হয়ে গেছে, প্যাডিং কি আমি বুঝে গেছি, এগুলো আর রাখার দরকার নেই। তা আমি বলে দিলাম আমি কোনো প্যাডিং চাই না। উইথ প্যাডিং বেস 64, নো প্যাডিং, নো প্যাডিং, আমি কোনো প্যাডিং করব না। তাহলে বেস 64 ইউআরএল এনকোডিং। বেস 64 হচ্ছে একটা প্যাকেজ, এই প্যাকেজের ভিতর ইউআরএল এনকোডিং হচ্ছে আরেকটা প্যাকেজ মনে হয়। চলো এটা গিয়ে দিই, এটা কি? ও, নিউ এনকোডিং হচ্ছে একটা এনকোডিং রিটার্ন করে। ওকে, এটা কি? এটা হচ্ছে আলটিমেটলি একটা এনকোডিং। ওকে, এটার আরেকটা অবজেক্ট আছে উইথ প্যাডিং। এটা হচ্ছে এটা একটা অবজেক্ট, হ্যাঁ। এটা হচ্ছে এনকোডিং এর স্ট্রাকচার একটা পয়েন্টার, সেটার একটা রিসিভার ফাংশন আছে উইথ প্যাডিং, যেটা রিটার্ন করে কি, যেটা রিটার্ন করে আবার এনকোডিংটা, যেটা যে কল দেয় ওরে রিটার্ন করে। সো এরকম আর কি। সো আপাতত এত না বুঝলেও চলবে, এগুলো অত ইম্পর্টেন্ট না এই মুহূর্তে। তুমি জাস্ট আমাদের দেখো, আমি একে আগে বাইনারিতে, মানে কি বলে, এই বাইটে কনভার্ট করি, চলো। তাহলে একটা বাইটে, বিআইটি বাইটে কনভার্ট করতেছি এসকে। এসকে হচ্ছে আমি বাইটে কনভার্ট করলাম, তাহলে আমি যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে আমার বাইটের অ্যারে রিটার্ন করবে। বিওয়াই টিই, বাইটের অ্যারে আমি পেয়ে যাব, বাইটের অ্যারে পেয়ে গেছি। এখন এই বাইটের অ্যারের মধ্যে কি কি থাকবে চলো আগে এটারে দেখে নিই। চলো বাইটের এটারে আমি কমেন্ট করে রাখি, নাহলে এটা মুচ্ছা দিব গা। লগ fmt ডট প্রিন্ট এলএন বাইটের এসকে প্রিন্ট করি, আর বাই fmt ডট প্রিন্ট এস, এসকেও প্রিন্ট করছি, বাইটারেকেও প্রিন্ট করছি, দেখি এখন কি দেখায়। গো রান মেইন ডট গো। সো প্রিন্ট করছি কি এ, পরেরটা পাইছি কি 97। এর আজকে ক্যারেক্টার হচ্ছে 97। চলো দেখাই, হোয়াট ইজ দ্য আস্কি ক্যারেক্টার অফ এ। দেখো দেখাবো 97, দেখছো এর আজকে ক্যারেক্টার হচ্ছে 97। তুমি যদি বি নাও তাহলে দেখা যাবে 98, 98, দেখছো? এবার যদি বড় হাতের এ নাও দেখা যাবে 65, 65। বি নাও তাহলে হবে 66। এগুলো আস্কি ক্যারেক্টার, আস্কি ক্যারেক্টার 66, দেখছো? যাই হোক, আমি আমার জায়গায় আসি। সো এটারে বাইটে কনভার্ট করছি, বাইটে কনভার্ট করলে ইউইন্ট 8, এটা তো অবশ্যই একটা ইন্টিজার নাম্বার, সেটা সেই বাইটে কনভার্ট করছে। তাহলে বাইটে হচ্ছে ইউইন্ট আনসাইন্ড ইন্ট 8 বিট, 8 বিটের, মানে জিরো ছাড়া, জিরো হচ্ছে অবশ্যই বড় সংখ্যা হবে, সরি জিরো সহ, মাইনাস নেগেটিভ সংখ্যা হবে না। আনসাইন্ড ইন্ট 8 মানে কি, নেগেটিভ সংখ্যা হবে না, জিরো থেকে শুরু হবে এবং 8 বিট পর্যন্ত যতগুলো সংখ্যা আটে ততগুলো, কত, 255, 255 পর্যন্ত সংখ্যা আটে, রাইট? সো চলো এইবার আমি বাইটের অ্যারে পেয়ে গেছি, অ্যারেটা কিরকম, এই যে এরকম দেখতে, রাইট? এখন যদি আমি এখানে এর পরে আবার বি দেই, দুইটা এ দিই, তাহলে 65, 65 হওয়ার কথা, রাইট? চলো দিই, এই যে না, 97, 97, সরি। যদি এর পরে বি দেই তাহলে কি হবে, 97 আর 98, দেখছো? ওকে, তাহলে আমি এই সংখ্যাটাকে বেস 64 এ কনভার্ট করলে কিরকম হবে সেটা আমরা এখন যাব। বেস 64 এ কেমনে কনভার্ট করব, আমার ফার্স্টে বেস 64 এটাতে ক্লিক দিলাম, দিয়ে ইউআরএল এনকোডিং এটা দিয়ে আমি ইএনসি এনকোডিংটা নিয়ে আসলাম। তাহলে আমার ইএনসি মানে কি, এনকোডিং, এনকোডিংটা নিয়ে এসে এটাতে আমি বলে দিব যে কোনো প্যাডিং ইউজ করা যাবে না। এনকোডিং উইথ প্যাডিং হচ্ছে বেস 64 নো প্যাডিং। তাহলে এনকোডিং হচ্ছে এখন কোনো প্যাডিং ইউজ করবে না। ফার্স্ট এনকোডিং নিয়ে আসলাম, এনকোডিং এ বলে দিছি
কোনো প্যাডিং ইউজ করবে না। তারপর এটা আবার এনকোডিং এ রাখলাম। এবার এনকোডিং ইউজ করব হচ্ছে এনকোড করার জন্য। এনসি ডট এনকোড টু স্ট্রিং, এনকোড টু স্ট্রিং বাইটে রেখে দিয়ে দিব। তাহলেও আমার যে আউটপুটটা দিবে সেই স্ট্রিং এ কনভার্ট করবে, সেইটাই হচ্ছে base64। তাহলে b64 স্ট্রিং মানে base64 স্ট্রিং আর কি। fmt.println b64 স্ট্রিং এগুলো পিছটাতে বসাতে দিতে হবে। ওকে, চলো আমি দেখি একে একে যদি আমি base64 এ কনভার্ট করি তাহলে কি আসে দেখি। চলো, দেখছো কি আসছে, ওয়াই আর কিউতে আসছে। এর বি কে যদি আমি করি কনভার্ট base64 এ, ওয়াই আর জি আসছে। যদি এবি কে কনভার্ট করি ওয়াই ডব্লিউ আই আসছে। দেখছো এটার base64 জিনিসটা কি? ওহ, base64 জিনিসটা বুঝাইতে পারছি। এখন এইগুলা কি কঠিন কিছু? কোনো কঠিন কিছু না। অনলাইন base64 এনকোডার যাবা, এখানে এনকোডিং গুগল মুগল গাইডটা বাইর করবা। আরে রে কি চাকরি করলাম, লিখবা হ্যালো ওয়ার্ল্ড, ইটারফেট এনকোড করলাম। এই দেখো এটা কি যেন আসছে, দেখছো? এবার হ্যালো ওয়ার্ল্ডকে যদি আমি এনকোড করি base64 এ তাহলে কি আসে দেখো। এই দেখো AGBSB কি কি যেন আসছে, AGBSB G8GD G8GD 29YBGQ 29YBGQ ইকুয়াল চিহ্নটা বোধহয় আসছে, এখানে ইকুয়াল চিহ্ন নাই। তাহলে আমাদের বোঝা গেছে base64 আসলে করে কি। তুমি যা কিছু দাও স্পেস দেখো, স্পেসকে 29 এ কনভার্ট করছে মনে হয়, হ্যাঁ, আমার ধারণা নাই। দেখি তো শুধু একটা স্পেস দিয়ে এটা base64 এ কনভার্ট করলে কি হয়। এই যে আই তে কনভার্ট করতেছে। আচ্ছা, এক এক সময় এক এক রকম করতেছে, কেন করতেছে আমি জানি না। সো যে কোনো একটা টেক্সট রে তুমি base64 এ কনভার্ট করতে পারো। আবার তুমি ডিকোডও করতে পারো। এখন এটা তো এনকোড করলে, এখন এটা আমি ডিকোড করতে চাই। তো ডিকোড করার জন্য কি করা লাগবে? ডিকোড করতে হবে enc ডট ডিকোড স্ট্রিং। ডিকোড যদি স্ট্রিং করো পাঠাই দিবা b64 স্ট্রিং কে, base64 স্ট্রিং কে এখন ডিকোড কইরা তোমার নরমাল স্ট্রিং বানানো হবে ডিকোডেড স্ট্রিং, রাইট? ডিকোডেড স্ট্রিং তো কি বলে, তো হচ্ছে ডিকোড নাও করতে পারে, বাইটের এরেও দিতে পারে, আবার এররেও কনভার্ট করতে পারে। তাহলে আমি দিয়ে দিলাম ইয়ারর, এরর। ইফ এরর যদি থাকে, যদি যদি থাকে এরর, তাইলে fmt println এরর প্রিন্ট করে দিলাম আর রিটার্ন। আর যদি এরর না থাকে তাইলে fmt println এই ডিকোডেড স্ট্রিং, এটা তো বাইট, রাইট? সো এটাতে প্রিন্ট করে দিলাম। দেখি কি হয়। এই দেখো হ্যালো ওয়ার্ল্ড আমি রাখছিলাম, এটারে বাইটের এতে কনভার্ট করছিলাম, তারপর হচ্ছে base64 এনকোড করছিলাম, এটা আসছে। এই base64 কে এনকোড করে এটা আবার ডিকোড করলাম, ডিকোড করলে আবার আমার বাইটের এতে আসছে। তার মানে আমি আবার প্রিভিয়াস বাইটের এতে পাইছি। তাহলে base64 হচ্ছে একটা মেকানিজম। মেকানিজম কইরা আমি একটা স্ট্রিং কে base64 এ এনকোড করতে পারি। এতে কি লাভ? এখন কথা হচ্ছে ভাই, এই base64 এনকোড করে আমার কি লাভ? তুমি যখন একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেম, ধরো এখানে একটা সিস্টেম আছে, এটা হচ্ছে আরেকটা সিস্টেম, একটা সিস্টেম থেকে যখন আরেকটা সিস্টেমে ডেটা পাঠাবা, নর্মাল ডেটা যদি পাঠাও হয়তো ট্রান্সফার কস্ট বেশি, হয়তো অনেক স্লো পারফর্ম করতে পারে। তো এটাতে যদি আগে base64 এনকোড করে নাও, তারপর যদি ট্রান্সফার করো তাহলে ফাস্ট ট্রান্সফার হবে।
তারপর ও যখন রিসিভ করবে তখনও সে ফার্স্ট রিসিভ করবে। এখন কথা হচ্ছে কেন এরকম হয়? এগুলোর জন্য আমাদেরকে আরো ভিতরে ঢুকতে হবে। তাহলে আমাদের বুঝতে হবে নেটওয়ার্কিংটা কিভাবে তৈরি হয়, নেটওয়ার্কিংটা কি, নেটওয়ার্কিং জিনিসটা কি, এই পথে আসতে কোন ধরনের ডেটা সুবিধা মতো আসতে পারে। অনেক ধরনের জিনিসপত্র বুঝতে হবে নেটওয়ার্কিং রিলেটেড। এই পথে আসতে চ্যালেঞ্জ কি, এই পথে ডেটা আসতে চ্যালেঞ্জ কি, তখন ওইগুলা নিয়ে আমাদের বিষয় বলি নিয়ে কথা বলতে হবে। আমরা এখন ওইখানে না যাই, তাহলে আমরা আমাদের পথ থেকে বিচ্যুতি হয়ে যাব। ওকে, তাহলে এইটুকু শুধু বুঝলাম যে আমরা একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যখন ডেটা পাঠাই, তখন দেখা যায় আমরা অনেক সময় বেস64 এনকোড করার পর সেই ডেটাটারে আমরা এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে পাঠাই, ফাস্ট ট্রান্সফার হয়। ওই সিস্টেম আবার তার আগের মতো করে বেস64 থেকে ডিকোড করে নেয়। এটা বোঝা গেল বেস64। এটা গেল একটা। ওকে, এইবার আসি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে SHA-256। SHA-256 প্রথম যেটা আসছে সেটা ছিল SHA-1। তারপর SHA-256, তারপর বর্তমানে মনে চলতেছে SHA-512। সো এখন কথা হচ্ছে ভাই এই জিনিসগুলা কি? এই জিনিসগুলা হচ্ছে, এই SHA মানে কি? SHA এর মানে আগে বললে নেই। এই SHA এর মানে হচ্ছে সিকিউর হ্যাশ অ্যালগোরিদম। SHA, SHA, সিকিউর হ্যাশ অ্যালগোরিদম। তাহলে SHA মানে হচ্ছে সিকিউর হ্যাশ অ্যালগোরিদম। হ্যাঁ, এর ভিতরে ইনপুট দিলে ও একটা আউটপুট দেয়। হ্যাঁ, এই যে বাইটস এর মানে বাইনারি ডেটা যদি হচ্ছে বেস64 ফাংশনে ইনপুট দাও, ও কি করে আউটপুট দেয় না, একটা 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 কিছু বানায় দেয়। এই যে তুমি ইনপুট দিছো হেলো ওয়ার্ল্ড, হেলো ওয়ার্ল্ডের যে বাইটের সেটা ইনপুট দিছো, আর আউটপুট দিছে এটা বেস64 এনকোডেড, রাইট? এটার ভিতরে বাইটের এরে দিছো, ও তোমাদের একটা স্ট্রিং এ আউটপুট দেয়। সিমিলারলি শাও একটা হ্যাশ জেনারেট করে, ওর ভিতর কোনো ইনপুট দিলে, স্ট্রিং দিলে হচ্ছে সেটারে একটা হ্যাশে কনভার্ট করে দিবে। হ্যাশটার সাইজ হচ্ছে 256 বিট। হ্যাশটার সাইজ কত? 256 বিটস। 256 বিটস। ওকে, তো হ্যাশ ফাংশন, এই যে সা, এর ভিতরে তুমি যদি একই ইনপুট বারবার দাও, ও বারবার একই আউটপুট দেবে। কথার কথা, তুমি যদি এ দাও, তোমার আউটপুট যদি দেয় ধরো এরকম একটা কিছু, তুমি যদি 1 কোটি বার এ দাও, ও এরকম কিছুই আউটপুট দেবে। 1 কোটি বারই আউটপুট দেবে, কখনো চেঞ্জ করবে না। তুমি এ থেকে যদি বড় হাতের এতে চলে যাও, তাহলে আউটপুটটা আসবে ডিফারেন্ট। তুমি যদি বি দাও, তাহলে আউটপুট ডিফারেন্ট। সি দিলে আউটপুট ডিফারেন্ট। কিন্তু একই জিনিস যদি বারবার ইনপুট দাও, তাহলে একই রকম আউটপুট আসবে। কিন্তু এই সা, এমন ভাবে বানানো হয়েছে যে তুমি একটা ইনপুট দিছো, ধরো তুমি এটার ইনপুট দিছো, তুমি পাইছো ধরো এটা পাইছো কথার কথা। এখন এইটা দেখে তুমি কখনো এইটারে আবার ফেরত আনতে পারবা না। মানে ধরো কথার কথা, এ রে সা করছে কি, সা 256 ইউজ করছো ধরো, তাহলে সা হচ্ছে তোমার একটা টেক্সট দিছে ধরো HAPK, HAPK ধরো আউটপুট দিছে, এর পরিবর্তে তোমার আউটপুট কি দিছে, কথার কথা HAPK। এখন তুমি যদি 1 কোটি বার দাও, তোমাকে HAPK এই আউটপুট দিবে। এখন কেউ একজন HAPK দেখে বলতে পারবে না যে আউট এটার ইনপুট ছিল এ। বুঝছো বিষয়টা? কয়েকটার হয়তো বলতে পারবে, মানে রিভার্স করাইতে পারবে না। আচ্ছা, এ বি এরকম 2টা 3টা জিনিস বলতে পারবে। এখন তুমি যখন ইনপুট দিবা, তখন তার এ বি ইনপুট দিবা না, তুমি একটা বড় কিছু লিখবা, ধরো এই টাইপের কিছু একটা লিখে ফেলছো,
দিস ইজ এ লং সেন্টেন্স। এখন এটা ইনপুট দিছো, এখন এটার এমন একটা হ্যাশ করবে সে, এই হ্যাশ দেখে, এই হ্যাশটা যদি তুমি অন্য কাউকে দিয়ে দাও, কোনো মানুষকে দিয়ে দাও, সে মানুষ এই হ্যাশটাকে দেখে আর কোনোদিনও বলতে পারবে না এই হ্যাশের এই হ্যাশের এই হ্যাশটা যে যেই সোর্স থেকে আসছে সেই সোর্সের ইনপুটটা কি ছিল। দিস ইজ এ লং সেন্টেন্স, এটা কেউ আর বলতে পারবে না। তো সার কাজ করে এরকম, হ্যাশ করে। হ্যাঁ, এই জন্য এটার নাম কি, সিকিউর হ্যাশ অ্যালগোরিদম। এর ভিতরে তুমি যদি কোনো কিছু দাও, একটা টেক্সট দাও, ও একটা ইউনিক একটা হ্যাশে কনভার্ট করে দেয়। এই অ্যালগোরিদম ইউজ করে হ্যাশ কনভার্ট করে, হ্যাশ ফাংশন জেনারেট করে আর কি। তো এখন তুমি যদি, এটা ইম্পসিবল, মানে রিভার্স করাইতে পারবে না, এটাও বলছি। তুমি যদি একটু চেঞ্জ করে ফেলো তাহলে হ্যাশটা চেঞ্জ হয়ে যাবে। So, চলো আমরা এটা একটু দেখি। আমরা এখন দেখছি কি, আমরা হচ্ছে আমরা দেখছি আমরা কি দেখছি এটা, আমরা হচ্ছে base 64 কিভাবে করে সেটা দেখছি। এবার চলো SHA-256 কিভাবে করে সেটা দেখি। একটা ডেটা নিব ফার্স্টে, বাইটারিতে কনভার্ট করা লাগবে অবশ্যই। এখন আর পুরা ভাইঙ্গা ভাইঙ্গা দেখাচ্ছি না, হ্যালো, ওকে। এখন আমাকে একটা ইনপুট করতে হবে, ক্রিপ্টো, CRYPTO, ক্রিপ্টো স্ল্যাশ SHA-256। এখন এই ডাটাকে SHA-256 দিয়ে সাম করব, 256 দিয়ে, তারপরে ডাটাকে পাঠিয়ে দিব। তার মানে যেই হ্যালোরে আমি বাইটারেতে কনভার্ট করে সেই বাইটারের ডাটাটা হচ্ছে আমি পাঠিয়ে দিচ্ছি এটার ভিতরে, ও করবে কি, তখন একটা হ্যাশে কনভার্ট করে দিবে, হ্যাশ। এখন যদি আমি 256 বিটের প্রিন্ট করি, হ্যাশ হ্যাশ আফটার SHA-256, এটা আমি যদি রান করি, গো রান ডট গো, দেখো হ্যাশ করে দিছে, এটা আমার হ্যাশ দিল, ওকে। এখন এটা যদি আবার রান করি, এটা সিমিলার আউটপুট আবার দিবে, দেখছো। এখন আমি যদি এটা কি বাইটের না, আমি যদি এটা স্ট্রিং এ কনভার্ট করি, জাস্ট স্ট্রিং আসে, আগে আগে পিছিয়ে দিয়ে দিব, কনভার্ট হ্যাশ ভেরিয়েবল টাইপ 32 টু টাইপ স্ট্রিং। ও এটা এখানে কনভার্ট করা যাবে না, ওকে, কনভার্ট করার দরকারও নাই ভাই, আমার ভুলে গেছে, সরি, মাফ করে দাও। ওকে, আমি এবার হ্যালো ওয়ার্ল্ডকে যদি করি, এবার নতুন একটা পাবো আমি, এবার একটা নতুন পাবো। দেখো আগেরটা ছিল 24 দিয়ে স্টার্ট, এখন আসছে 100 দিয়ে, একটু চেঞ্জ হোক নতুন একটাতে কনভার্ট করে দিতেছে। তুমি এইটা দেখে, এটা যদি এখন আমি কাউকে দিয়ে দিই, সে এটা থেকে হেলো ওয়ার্ল্ডে কনভার্ট করতে পারবে না, সে জানবে না এটা কি হেলো ওয়ার্ল্ডের জন্য আসছে নাকি অন্য কিছুর জন্য আসছে, পৃথিবীর কেউ পারবে না। So, এই সার কাজ হচ্ছে এই কাজটা করা, সারা পৃথিবী এটা ইউজ করে সারকে। মানে তুমি শুধু একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে পারবে, ওইটা থেকে আর কোনদিন ব্যাক করাইতে পারবে না। একটা কিছু আসলো যেটা, হ্যাঁ, এই যে তুমি সেন্টেন্সটাকে এখানে কনভার্ট করলা, সা সা হ্যাশে কনভার্ট করলা, এই হ্যাশ ওয়ান টাইম, তুমি একবার কনভার্ট করতে পারবা, ব্যাক করাইতে পারবা না। এই হ্যাশ দেখে কেউ আর বলতে পারবে না ওর সোর্স স্ট্রিংটা কি, ইনপুট স্ট্রিংটা কি, সেটা বলতে পারবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে সার কথা শেষ, আমরা দেখলাম কি, দেখলাম কি জিনিসটা। এখন আমরা দেখব এইচ ম্যাক, HMAC, এইচ ম্যাক। এইচ ম্যাকের মানে কি? এইচ ম্যাকের মানে হচ্ছে
হ্যাশ বেসড মেসেজ অথেন্টিকেশন কোড। এটার কাজ কি? হ্যাশ বেসড মেসেজ অথেন্টিকেশন কোড। এটা দেখে তুমি বুঝতেছো না এটা জিনিসটা কি করে। হুম। এইটার পারপাস কি তাইলে ভাই? ভাই বুঝলাম, এটা দেখে বুঝতে পারতেছি না জিনিসটা কি, বাট এটার পারপাসটা কি? সা আমি অ্যাটলিস্ট বুঝছি। সা করে কি একটা জিনিসে, একটা সেন্টেন্স থেকে একটা হ্যাশে কনভার্ট করে। হ্যাশ দেখে আর কেউ পুরোনোটাতে ফেরত আসতে পারে না, এটা বুঝলাম। তারপর বেস 64 বুঝেছেন। একটা স্ট্রিং কে হচ্ছে আপনি বেস 64 করলে এই 64টা ক্যারেক্টারের কোনো ক্যারেক্টারে গিয়ে গিয়ে সম্মিলিত একটা ফলাফলে কনভার্ট হয়। দুইটা জিনিস বুঝলাম, বাট এইচ ম্যাকটা কি? এইচ ম্যাক মানে হচ্ছে হ্যাশ বেসড মেসেজ অথেন্টিকেশন কোড। ভাই এটা শুনে তো আমি বুঝতে পারতেছি না জিনিসটা কি। তো খুবই ভালো তুমি বুঝতে পারতেছো না, তাহলে চলো এটারে বোঝানোর চেষ্টা করি যে এটা এই জিনিসটা কি করে। এই জিনিসটা এই শায়ের মতোই কাজ করবে। হ্যাঁ, সাথে যেমন আমি একটা সেন্টেন্স থেকে একটা টেক্সটকে এমন একটা হ্যাশে কনভার্ট করতে পারি, এই টেক্সটকে এই হ্যাশে কনভার্ট করতে পারি যে হ্যাশ দেখে কেউ বুঝতে পারে না যে সে প্রিভিয়াস টেক্সটটা কি ছিল। তো এইচম্যাকও সিমিলার একটা কাজই করে। এইচম্যাককে হচ্ছে তখন তুমি দুইটা জিনিস দেওয়া লাগে, একটা হচ্ছে টেক্সটটা দেওয়া লাগে, টেক্সট, আর একটা দেওয়া লাগে সিক্রেট কি। সিক্রেট, তো তুমি যদি সিক্রেট কি দাও আর একটা টেক্সট দাও, তখনও ও করে কি একটা নিউ হ্যাশ ক্রিয়েট করে দেয়। হ্যাশ ক্রিয়েট করে দেয়। সিক্রেট কিতে যদি চেঞ্জ আসে, তাইলে একই টেক্সটের জন্য, ধরো টেক্সট হচ্ছে একটাই, কিন্তু তুমি 10টা সিক্রেট কি ইউজ করে এইচ ম্যাক হ্যাশ করলাম, তাহলে প্রত্যেকটা টেক্সট ইনপুট সেম এর হওয়ার সত্ত্বেও হ্যাশ হবে আলাদা আলাদা ইউনিক 10টা। কিন্তু সাথে, সাথে তুমি ইনপুট কি দাও, সাথে ইনপুট কি দাও, এস এ 256, ওর মধ্যে ইনপুট দাও টেক্সট, ইনপুট দিলা টেক্সট, ইনপুট টেক্সট একটা যদি দাও, ওরে যে 10,000 বারই দাও, ও একই হ্যাশ বানাবে, একই হ্যাশ বানাবে। শাহ হলে একই একই টেক্সট নিলে একই হ্যাশ বানাবে। কিন্তু এইচ ম্যাক কি করে, ওরে তুমি টেক্সট দিবা, ইনপুট টেক্সট দিবা আর সিক্রেট কি দিবা, সিক্রেট কি ওয়াইজ ও আলাদা আলাদা হ্যাশ বানাবে। ওর সিক্রেট কি যদি একই টেক্সটে, একই সিক্রেট কি যদি বারবার দাও, তাহলে ও বারবার একই আজীবন একই হ্যাশ বানাবে। এই হ্যাশ থেকেও কখনো এই টেক্সটটা খুঁজে বের করা সম্ভব না, এই হ্যাশ থেকে কখনো সিক্রেট কি খুঁজে বের করা সম্ভব না, এই হ্যাশ থেকেও এই ইনপুট টেক্সটটা খুঁজে বের করা সম্ভব না। এখন তুমি বলবা ভাই 256তে আমি দিলাম এ, এর হ্যাশ তো সারা জীবন একই হবে, আমি দিলেও যা হবে আপনি দিলেও তা হবে। এ ইনপুট দিলে ধরেন কথার কথা হ্যাশ হয় 70, কথার কথা। তো আমি দিলেও যা হবে, আপনি দিলেও তা হবে। তো কেউ যদি আমার 256 হ্যাশটা এনে দেয়, 70 এনে দেয়, তা আমি কিন্তু বুঝা যাব, আমার কাছে একটা ম্যাপিং যদি থাকে, আমি কিন্তু বুঝা যাবো, রাইট রাইট, ইউর রাইট। 256 ক্ষেত্রে তুমি বুঝে যাওয়ার সম্ভাবনা বেশি। মানে তুমি একটা বিশাল ডেটাবেস ম্যাপিং যদি করে রাখো, কোন টেক্সটের কোন স্ট্রিং এর কমন যে স্ট্রিং গুলা, কমন টেক্সট গুলার ম্যাপিং যদি রেখে দাও, তাইলে দেখা যাবে যে 1 ঘন্টা 2 ঘন্টা, একদিন 2 দিন চালায় যদি আমি একটা প্রোগ্রাম চালায় রাখি, তখন এই হ্যাশটা দিয়ে দিলে, ধরো একটা হ্যাশ পাইলাম আমি, সেই হ্যাশটা আমি আমার সিস্টেমে দিয়ে দিলাম, 1-2 দিনের মধ্যে সে খুঁজে আমারে ফাইন্ড আউট করে দিয়ে দিতে পারবে। 1 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে, 10 মিনিটের মধ্যে হয়ে যেতে পারে, যত সহজ হবে, যত কমন হবে তত সহজ। তো 256 ক্ষেত্রে আমি হ্যাশ থেকে অ্যাটলিস্ট ইনপুট টেক্সটটা খুঁজে বের করে ফেলাটা সম্ভব, কাছাকাছি আর কি, তাড়াতাড়ি হবে। কিন্তু এইচমেক এর ক্ষেত্রে টাফ, কারণ এইচমেক এ সিক্রেট কিও অ্যাড হচ্ছে। এখন সিক্রেট কি কি দিচ্ছে, এক এক সিক্রেট কি এর সময় এক এক রকম হ্যাশ হবে, সেটা তো আমি জানি না, রাইট? এটা আমি বলতে পারবো না। ওকে, সবাই বুঝতে পারছো? তাহলে আমি কি কি পড়াইলাম? আমি পড়াইলাম বেস 64 কি করে, 256 করে কি, এইচম্যাক করে কি। বেস 64 এনকোড করে দেয় 64 মানে বেস 64 এ, আর 256 একটা টেক্সট নিয়ে সেটা হ্যাশে কনভার্ট করে।
আর HMAC করে কি সাথে একটা সিক্রেট কিও নেয়, তারপর হ্যাশকে কনভার্ট করে। এখান থেকে ব্যাক করা এই দুইটা জিনিসে ভেরি টাফ, হ্যাকাররাও পারবে না, রাইট? এই জন্য সবচেয়ে বেশি সিকিউর HMAC, 256 চেয়ে বেশি সিকিউর HMAC। তো এখন আর একটা টেকনিক আছে, এটা লাস্ট টেকনিক। বাবা এগুলো কি যে করাইতেছি আমি। HMAC SHA-256, এটা একটা টেকনিক। এই টেকনিকটা কি বলে? এই টেকনিকটা বলে যে আমি ইউজ করব HMAC, মানে টেক্সট দিব, সিক্রেট কি দিব, হ্যাশে কনভার্ট করব। কিন্তু হ্যাশে কনভার্ট করার যেই অ্যালগোরিদম, সেটা ইউজ করব SHA-256। মানে দুইটাকে মিলিতভাবে যদি আমি ইউজ করি, প্রসেসটা HMAC, কিন্তু হ্যাশ জেনারেট করার যে ফাংশনটা সেটা ইউজ হবে SHA-256। তখন সেটারে বলে HMAC SHA-256। এখানেও কি দুইটা জিনিস ইনপুট দেওয়া হবে এটার ভিতরে, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে সিক্রেট কি। এই দুইটা জিনিস ইনপুট নিয়ে সে একটা আননোন হ্যাশ ক্রিয়েট করে দিবে, সেটা কেউ জানবে না। এই হ্যাশ থেকে পৃথিবীর কেউ আর হচ্ছে এই সিক্রেট আর টেক্সট কনভার্ট করতে পারবে না, তার মানে মোর সিকিউর। ওকে, এখন তুমি যদি বলো ভাই একটু গতে করে করা যাবে, হ্যাঁ গতে করা যাবে, চলো আমরা গতে করি। আমি SHA-256 দেখাইছি, এবার চলো HMAC SHA-256টা দেখাই। কি করব? আগে হচ্ছে crypto স্ল্যাশ HMAC নিলাম, তারপর crypto স্ল্যাশ SHA-256 নিলাম। এই দুইটি তো আমার লাগবে, রাইট? এখন আমি সিক্রেট নিয়ে নিলাম একটা, সিক্রেটকে বাইটের অ্যারেতে কনভার্ট করে নিলাম, সিক্রেটের নাম দিলাম মাই সিক্রেট। আর হচ্ছে মেসেজ নিলাম একটা, মেসেজ নিলাম বাইটের অ্যারেতে কনভার্ট করে নিলাম, হ্যালো ওয়ার্ল্ড। এখন HMAC দিলাম, ডট দিলাম, নিউ দিলাম। এখন দেখো এখানে বলতেছে একটা ফাংশন দিতে, এই ফাংশনটা যেটা হ্যাশ জেনারেট করে আর কিটা দিয়ে দিতে, তাইলেই হয়ে যাবে। ওকে, তাহলে এটার ভিতরে আমি SHA-256 নিউ ফাংশনটা দিয়ে দিলাম আর সিক্রেট দিয়ে দিলাম। তাহলে এই SHA-256 এই HMAC ইউজ করবে, HMAC যখন জেনারেট করবে হ্যাশ, তখন এই SHA-256 অ্যালগোরিদমটা ইউজ করবে। কিন্তু সিক্রেট কি ইউজ করবে, যেটা আমি মাত্র পাস করলাম, এই সিক্রেট মাই ড্যাশ সিক্রেট, এটা ইউজ করে সে HMAC কে এইচ কনভার্ট করলো। এখন এইচ ডব্লিউ রাইট, রাইট দিলাম। এখন আমি এই মেসেজটাকে রাইট করলাম, তাহলে এই হ্যালো ওয়ার্ল্ডকে একটা হ্যাশে কনভার্ট করবে না? এটা সে মেসেজটারে নিয়ে হচ্ছে সে জেনারেট করার ট্রাই করলো হ্যাশ। এবার এইচ ডট সাম করলাম, সাম করতে হবে, নীল দিয়ে দিলাম, কোনো কিছু দিলাম না আমি, এটা বাইটে কনভার্ট করে দিবে। সিগনেচার, সিগনেচার না, ধরো এটা ধরো আমার টেক্সট দিলাম, টেক্সট। তো এই ফাংশনটা আমার হ্যাশটা রিটার্ন করবে, হ্যাঁ বাইটেতে, বাইটে রিটার্ন করবে হ্যাশটা টেক্সট। এইবার আমি প্রিন্ট করি এফএমটি প্রিন্টএলএন টেক্সট। তাহলে কি করলো, এই HMAC লাইব্রেরি SHA-256 কি ইউজ করে, এই সিক্রেট কি ইউজ করে এই মেসেজটাকে কনভার্ট করলো একটা হ্যাশে। শেষ, আমি কিন্তু কিছু করিনি। গো রান মেইন ডট গো, দেখছো রান মেইন ডট গো, এই যে হয়েছে।
তাহলে আমি একটু রেস্ট নিই, হ্যাঁ, আমি একটু ব্রেক নিয়ে আসি। ওকে, ওকে। সো আমি এতক্ষণ কি পড়াইছি? এতক্ষণ পড়াইছি base 64 কেমনে কনভার্ট করে, কেমনে ডিকোড করে, কিভাবে এনকোড করে সেটা। তারপর হচ্ছে SHA-256 পড়াইছি। তারপর পড়াইছি HMAC কি করে। তারপর HMAC SHA-256 পড়াইছি। ওকে, এইবার তুমি JWT বোঝার জন্য রেডি। এখন তুমি বুঝতে পারবা JWT। এখন তুমি বুকে হাত দিয়ে বলো তো, তুমি যে JWT এতদিন ধরে বুঝতা, যারা সিনিয়র ইঞ্জিনিয়ার বা যারা আছো, যারা অনেকদিন ধরে JWT বুঝো, তারা কি এগুলা বুঝতা? তোমরা যদি এগুলাই না বুঝো তাহলে কিভাবে JWT টা বুঝতা? তার মানে বুঝতা না। সোজা বাংলা কথা শেষ। এখন JWT র 3টা পার্ট আছে। JWT র পার্ট কয়টা? 3টা। হেডার, তারপর আরেকটা হচ্ছে আরে একটা হেডার, একটা পেলোড, আরেকটা হচ্ছে সিগনেচার। JWT র 3টা পার্ট, একটা হেডার, পেলোড, একটা সিগনেচার। এখন হেডার দেখতে কিরকম হয়? হেডার, হেডারটা দেখতে অনেকটা এরকম হয়, কার্লি ব্রেস থাকে। আচ্ছা, আমি এক কাজ করি, এখানে লেখার দরকার কি, jwt.io এখানে যাবা, এই যে jwt.io তে লিখে সার্চ করবা, এখানে একটা jwt আছে, যেখানে দেখতে পাবা তোমরা। এখানে 3টা পার্ট, একটা হেডার, একটা পেলোড, আর একটা হচ্ছে সিগনেচার। হুম, দেখো হেডারটা দেখতে কি কি আছে? হেডারে আছে ALG মানে অ্যালগোরিদম। অ্যালগোরিদম কি? HS-256। আর টাইপ কি? JWT। টাইপ অলওয়েজ JWT। আচ্ছা, পেলোডে কি আছে? সাবজেক্ট মানে ইউজার আইডি। ইউজার আইডি হচ্ছে এটা, নেম হচ্ছে জন ডো, অ্যাডমিন হচ্ছে ট্রু, ইস্যুড এট কখন ইস্যু হয়েছে সেটা, এটা ইচ্ছা। এখানে তুমি যে কোনো পেলোড দিতে পারো, হ্যাঁ, এগুলোই যদি থাকতে হবে এমন কোনো কথা না। তো এই এখন একটা JWT দেখতে কিরকম হয়? JWT দেখতে হয় এরকম। তো এটারে আমি একটা নোটে নিই, অনলাইন নোট, অনলাইন নোটপ্যাড, ওইখানে গেলাম, এটার ভিতর ধরো পেস্ট করলাম। দেখো এখানে 3টা পার্ট আছে। হ্যাঁ, দেখো এটার মাঝখানে একটা ডট আছে, দেখছো? আমাদেরকে আরো বড় করে দিই, এই দেখো এটার মাঝখানে 3টা পার্ট আছে। এটা একটা পার্ট, এখানে একটা ডট আছে, এই ডটটা ফেলে দিলাম। আবার আরেকটা ডট থাকার কথা, এই যে এখানে একটা ডট, এই ডটটা ফেলে দিলাম। তো 3টা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে পেলোড বা ক্লেইম। এটা অনেকে ক্লেইম বলে, অনেকে পেলোড বলে, এই মাউস। আর এইটার নাম হচ্ছে সিগনেচার। সো এটার নাম কি বলে? পেলোড বা ক্লেইম। পেলোডের আরেক নাম কি তাইলে? ক্লেমও অনেকে বলে আর কি, তোমার যেটা ইচ্ছা সেটা মন চাই বলো। হেডার, ক্লেম, সিগনেচার। এখন হেডার, এই হেডারটারে কপি করলাম, কপি করে নিয়ে যদি আমি এখানে দেই, দেখো হেডার দিছি, এখানে দেখা যাচ্ছে অ্যালগোরিদম HS-256 টাইপ JWT, পেলোড নাই। হ্যাঁ, পেলোড মেলোড নাই, বুঝছো বিষয়টা? এখন এই হেডারটা কি? এই হেডারটা হচ্ছে বেস 64 এ এনকোড করা।
এটাও base64 এনকোড করা, এটাও base64 এনকোড করা। এই প্রত্যেকটা সেকশনকে base64 এনকোড করে রাখছে। তার মানে এই যে JWT যেটা, এর কয়টা জিনিস থাকে বাবা? তিনটা। একটা হেডার, একটা পেলোড, আর একটা সিগনেচার। এই তিনটাকে কি করে রাখছে? base64 এনকোড করে রাখছে। base64 এনকোড করে প্রত্যেকটারে জয়েন করছে ডট দিয়ে। ডট দিয়ে তিনটারে জয়েন করছে, হেডার ডট পেলোড ডট সিগনেচার, এইভাবে রাখছে। সেইটা তোমার কাছে পাঠানো হয়েছে। তাহলে আমি কি করব? আমি হেডার পেলোড যে সিগনেচার তিনটা বানায়ে তিনটারে ডট base64 কনভার্ট করে সেটার তিনটা ডট দিয়ে কানেক্ট করে সেটা আমি ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনের কাছে পাঠাই দিব। সেটাই আমার JWT। ওকে, তোমরা কি সবাই বুঝছো? আমি কথা হচ্ছে হেডারের কাজ কি, পেলোডের কাজ কি, সিগনেচারের কাজ কি। হেডার পেলোড সিগনেচার এগুলোর কাজ কি, এখন এগুলো বুঝতে হবে, রাইট? পেলোডে হচ্ছে কিছু ডেটা রাখতে পারি। তো চলো আমরা গ্রককে জিজ্ঞেস করি যে পেলোডে ম্যাক্স কত ডেটা রাখা যায়। হোয়াট ইজ দ্য ম্যাক্স সাইজ, is the max size can we keep in JWT for payload section? দেখি কি বলে। A common de factor limit for HTTP headers is 8 kilobyte across many servers. Configuration to increase this limit up to 16 কিলোবাইট। আরে কি এত বেশি রাখা যাওয়ার দরকার নাই, 1-1.5 কিলোবাইট রাখলে এনাফ। ওকে, আমরা যেখানে ছিলাম, আমাদের পেলোডটা হচ্ছে আমাদের ডেটা, যে ডেটাটা হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডকে দিব। আমরা কি দিব ফ্রন্ট এন্ডকে? আমরা ফ্রন্ট এন্ডকে লগ ইন করার সময় তার ইনফরমেশন দিব। তার তার ফার্স্ট নেমটা দিব, তার আইডিটা দিব, তার লাস্ট নেমটা দিব, ইমেলটা দিব, পাসওয়ার্ড দিব না। এই সব ওনার এটাও দিব। এই পাসওয়ার্ড ছাড়া সবগুলো জিনিস আমি JWT তে দিব। তো JWT তে দিলে তখন এরকম দেখা যাবে। তার JWT যে পেলোড সেখানে দেখা যাবে সাব, মানে ইউজার আইডি দেখা যাবে, এটা নাম আমি দেখাবো ফার্স্ট নেম, তারপর দেখাবো লাস্ট নেম, তারপর দেখাবো ইমেল, তারপর ইজ সব ওনার ট্রু আর ফলস দেখাবো। এই কয়েকটা জিনিস আমি দেখাবো। ওকে, তো এই কয়েকটা জিনিস দেখাইতে হলে আগে তো আমার হেডার বানাইতে হবে, তারপর আমার পেলোড বানাইতে হবে, তারপর আমার সিগনেচার বানাইতে হবে। সিগনেচার বানাই ডট দিয়ে তিনটারে base64 কানেক্ট করে কনভার্ট করে তারপর ডট দিয়ে কানেক্ট করে তারপর সেটাই ইউজারের কাছে রিটার্ন করতে হবে, রাইট? সেটা ইউজারের কাছে রিটার্ন করতে হবে। তাহলে এখন আমরা কি করব? আমরা কি করব? আমরা তাহলে এখন চলো তাহলে এটা করি। এছাড়া আর আমাদের কি কাজ আছে বলো? রেস্ট নিতে ইচ্ছা করতেছে, ভালো লাগতেছে না আজকে ক্লাসটা পড়াইতে। এই ইউটিলের ভিতর যাই, এর ভিতর একটা ফাইল বানাই, create jwt.go। এখন আমার কাছে একটা jwt বানানো, রাইট? আমি একটা স্ট্রাক নিলাম, টাইপ হেডার স্ট্রাক্ট, অ্যালগোরিদমটা কি সেটা বললাম, এই যে এখানে যেটা দেখছি ALG অ্যালগোরিদম, ওটা হচ্ছে স্ট্রিং জেসন। ALG কিন্তু ছোট হাতের হবে, ALG। ওকে, তারপরে TYP, এটা স্ট্রিং জেসন, ছোট হাতের হবে TYP। ওকে, সো এটা হেডার সেকশন। তারপর একটা পেলোড সেকশন নিতে হবে, পেলোড স্ট্রাক্ট। পেলোডে কি কি রাখতে হবে? সাব রাখলাম, সাব মানে ইউজার আইডি। ওকে,
জেসন sub sub, এটা মানে হচ্ছে ইউজার আইডি। আমার ইচ্ছা আর কি, যেভাবে ইচ্ছে ওইভাবে রাখতে পারবো। তবে ফার্স্ট নেম রাখলাম স্ট্রিং, সাব মানে সাবজেক্ট আর কি, এই সাব মানে সাবজেক্ট। সারা পৃথিবী সাব ইউজ করে, তুমি চাইলে ইউজার আইডি ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি সাব দিলাম আর কি, সারা পৃথিবীর সাথে মিল রেখে। ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে ইস্যু ওপেনার, ইজ সব আর শেষ। এই কয়টাই ধরো আমি পেলোডে রাখলাম। এইবার আমার সিগনেচার, হেডার হয়ে গেছে, পেলোড হয়ে গেছে, সিগনেচার। এইবার একটা ফাংশন বানাইলাম যার কাজ হচ্ছে জেডব্লিউটি ক্রিয়েট করা। সো একটা ফাংক দিলাম ক্রিয়েট জেডব্লিউটি, যার কাজ হচ্ছে জেডব্লিউটি ক্রিয়েট করবে। সো জেডব্লিউটি কি একটা স্ট্রিং হয়, এই যে দেখতে এরকম একটা স্ট্রিং হবে। এই স্ট্রিং এর দুইটা ডট দিয়ে কানেক্ট থাকবে। সো রিটার্ন করবে স্ট্রিং। আর আমাদের এইটার ভিতরে পাঠাবে শুধু পেলোডটা পাঠাবে, রাইট? ডেটা পেলোড, এই পেলোডটা পাঠাবে, আমি ওরে জেডব্লিউটি ক্রিয়েট করে স্ট্রিংটা পাঠাই দিব ওরে, রাইট? তাহলে কি করব, আমি হেডারের একটা অবজেক্ট বানাই, হেডারের একটা অবজেক্ট HEDR colon H হেডার। এর অ্যালগোরিদমটা কি, অ্যালগোরিদমটা হচ্ছে এই যে এটা, কপি করলাম। তারপর হচ্ছে টাইপ দিলাম, টাইপ অলওয়েজ জেডব্লিউটি, অলওয়েজ সারা জীবন, এটা ফিক্স। এই অ্যালগোরিদম তুমি চেঞ্জ করতে পারবা, রাইট? কিন্তু জেডব্লিউটি, টাইপ জেডব্লিউটি রাখতে হবে, ওকে? সো হেডার হয়ে গেল। এবার হেডারকে আমার জ্যাসনে কনভার্ট করতে হবে। জ্যাসনে কনভার্ট করে, সো চলো করি। জ্যাসন জ্যাসনে কনভার্ট করতে হবে। জেসন ডট মার্শাল করি, বাইটের এতে কনভার্ট করতে হবে হেডারকে, বাইটের এতে কনভার্ট করতে হবে। সো মার্শাল, আরে কি রে, জেসন ডট মার্শাল করলাম, এই জেসনটারে হচ্ছে সে ইম্পোর্ট করলো এনকোডিং স্ল্যাশ জেসন। এখন এই মার্শাল কি করে, বাইটের এরেতে কনভার্ট করে দেয়। যদি এরর থাকে এরর দিবে, আর নাহলে বাইটের এরেতে কনভার্ট করে রিটার্ন করে দেবে। সো মার্শালের ভিতরে আমি দিয়ে দিলাম হেডারটাকে। সো ও আমারে বাইটের এরেতে কনভার্ট করে দিবে, বাইট এরে হেডার আর এরর। if error is not equal nil, যদি এরর নীল থাকে তাহলে রিটার্ন পাঠাবো আমি এমটি, কারণ আমার পক্ষে তো আর তখন হ্যাশ, আমার তো জেডব্লিউটি রিটার্ন করা সম্ভব না, রাইট? আমি এমটি রিটার্ন করতেছি। আচ্ছা, এখানে এরর রাখলাম, এই ফাংশনটা হয় আমাকে এরর রিটার্ন করবে, না হয় আমাকে জেডব্লিউটি রিটার্ন করবে। তো তখন এমটি আর হচ্ছে এরর, মানে যদি এরর থাকে তাহলে এরর রিটার্ন করবে, আর না হয় এমটি রিটার্ন, এবং এমটি রিটার্ন করবে। আচ্ছা, এটা হচ্ছে বাইটের হেডারে কনভার্ট হইলো। হ্যাঁ, তো এটা বাইটে কনভার্ট হয়েছে, রাইট? বাইটে ডেটাতে। এবার পেলোড নিয়ে একটা, এই ডাটা তো আমার কাছে আছে, এই ডাটারেও, এটা তো এই পেলোডে আছে, এটারেও আমার বাইটে কনভার্ট করে নিতে হবে। সো আবার ডাটা বাইট, সরি, বাইট এরে ডাটা কমা এরর জেসন ডট মার্শাল, ডাটা পাঠিয়ে দিলাম, এই ডাটারে পাঠিয়ে দিলাম। এখন ও কি করলো, ও আমার একটা, যদি এরর হয়
তাহলে রিটার্ন করবে এমটি নয় এরর। আচ্ছা, এখন আমি দুইটা অ্যারে পাইছি, একটা হচ্ছে বাইটের হেডারের অ্যারে, আর একটা হচ্ছে বাইটের ডেটার জন্য, একটা হেডারের জন্য আর একটা ডেটার জন্য। এবার এই দুইটারে আমি কনভার্ট করব, বেস 64 কনভার্ট করব। কি করব? আমার কাছে হেডারও আছে, পেলোডও আছে। আমি হেডারকে বাইটে কনভার্ট করছি, যে বেস 64 কনভার্ট করার জন্য, রাইট? এই যে ফার্স্টে আমি টেক্সটারে বাইটে কনভার্ট করছি, বাইটে রেটে, তারপর বেস 64 কনভার্ট করতেছি। এই জন্যই আমরা করছি কি, আগে আমাদের হেডার একে বাইটে কনভার্ট করছি, তারপর পেলোড এটারে বাইটে কনভার্ট করছি, কনভার্ট করে এই দুইটারে আমরা এবার বেস 64 কনভার্ট করতেছি। বেস 64 কনভার্ট করি, লেটস কনভার্ট দা header and payload into base 64. base 64 এর জন্য আরেকটা ফাংশন নিয়ে নিই। ফাংশনের নাম দিব, এখানেই নিয়ে নিই, এখানে একটা ফাংশন বানায় নিই। ফাংশন base 64 url encode, ওর ভিতরে তুমি বাইটের অ্যারে দিবা, ও তোমারে স্ট্রিং এ কনভার্ট করে দিবে base 64। তাহলে কি রিটার্ন করতে হবে, base 64 ডট url encoding encoding, তারপর হচ্ছে ডট উইথ পেডিং নো পেডিং, base 64 নো পেডিং, তারপর এনকোড টু স্ট্রিং, এটার ভিতর দিয়ে দিবা ডাটা। কি রিটার্ন করে? ও স্ট্রিং রিটার্ন করে। ডাটা তো নেই, এই নিলাম, হয়ে গেল। তাহলে এই ফাংশনটা তুমি যদি কল দাও, ও তোমারে স্ট্রিং এ কনভার্ট করে দিবে। তাহলে আমার হেডার বানাইছি, তারপর পেলোড বানাইছি। হেডারকে আমি বাইটে কনভার্ট করে base 64 কনভার্ট করি, রাইট? হেডার base 64, এর ভিতরে শুধু বাইটের হেডার দিয়ে দিলাম, মানে হেডারকে বাইট base 64 কনভার্ট করছি। এবার হচ্ছে যে পেলোড আছে, পেলোডকেও base 64 কনভার্ট করছে। তাহলে পেলোড base 64, তাহলে আমার হেডারও base 64 চলে আসছে, পেলোডও base 64 চলে আসছে। আমরা বুঝতে পারছো কি করছি? ফার্স্টে হেডার এবং পেলোড দুইটাকে base 64 কনভার্ট করে নিচ্ছি। জেডাব্লিউটি কিভাবে বানায়? জেডাব্লিউটি বানাইতে গেছি, হেডার এবং পেলোড এই দুটারেই base 64 কনভার্ট করছি, কনভার্ট করলাম। এখন শুধু সিগনেচার বাকি আছে, রাইট? ভয়ঙ্কর বোরিং। তোমরা মজা পাচ্ছ কিনা জানি না, একটু জানায় তো মজা পাও কিনা, তাইলে বোঝা যাবে যে আমার বোরিং লাগলে তোমরাদেরও বোরিং লাগে, নাকি আমার মজা লাগলে তোমাদেরও মজা লাগে। আমার মনে হয় এই ক্লাস কেউ দেখবে না, হোদাই কষ্টগুলো করতেছি। এসিটা একটু ছাড়ো তো, অনেক কষ্ট লাগতেছে। ওকে, হেডার পেলোড দুইটাই হয়ে গেছে। এবার আমার কাজ হচ্ছে সিগনেচার বানানো। তো হেডারে base 64 কনভার্ট করছি, পেলোডকেও base 64 কনভার্ট করছি। এবার সিগনেচারটা বানাইতে হবে, সো আমার একটা সিক্রেট লাগবে, রাইট? আমি যখন জেডাব্লিউটি বানাবো তখন আমার একটা সিক্রেট লাগবে। সো সিক্রেট নিতে হবে স্ট্রিং এ ইনপুট, আর ডেটা নিতে হবে পেলোডে। ওকে, নিলাম সিক্রেট। এই সিক্রেট ইউজ করে আমি কাজটা করবো আর কি। সো এই সিক্রেটকেও বাইটে কনভার্ট করতে হবে, রাইট? বাইট এরে সিক্রেট, সো বাইট সিক্রেট। এই সিক্রেটটাকে যেটা নিয়েছি স্ট্রিং এ, সেটাতে বাইটে কনভার্ট করে নিলাম, বাইটের সিক্রেট পাই গেলাম। নিয়ে এবার এইবার আমার
যেটা আছে বাইটের হেডার হেডার বেস 64 আর পেলোড যে বেস 64, এই যে এটা তো আমি পাইছি। আমি হেডারকেও বেস 64 এ কনভার্ট করছি, পেলোডকেও বেস 64 এ কনভার্ট করছি। এবার এই দুইটাকে ডট দিয়ে কানেক্ট করতে হবে, রাইট? তাহলে চলো আমরা ডট দিয়ে কানেক্ট করি। সেটার নাম দিলাম মেসেজ। তাহলে মেসেজটা কি হবে? মেসেজটা হবে হেডার বেস 64, এটা কি স্ট্রিং বেস 64 এ আছে, প্লাস ডট দিয়ে কানেক্ট করলাম, প্লাস পেলোড বেস 64। এই পুরাটা মিলে এখন নতুন একটা স্ট্রিং হইলো। সেই পুরা স্ট্রিংটাকে সেই পুরা স্ট্রিংটাকে এইবার আবার এই পুরো স্ট্রিংটাকে এখন আবার বাইটের এতে কনভার্ট করতে হবে এখন। তাইলে বাইট এরে মেসেজ, হেডার বেস 64 আর পেলোড বেস 64 এই দুটারে ডট দিয়ে কানেক্ট করলাম, কানেক্ট করে সিক্রেটকে বাইটের এতে কনভার্ট করলাম। এবার এই মেসেজকে বাইটের এতে কনভার্ট করব, বাইট মেসেজ করলাম। তাহলে এই দুইটারে ডট বেস 64 বাইটের এতে কনভার্ট করলাম, করে এইবার এইচম্যাক ইউজ করবো আমরা। এইচম্যাক ডট নিউ, এইচম্যাক নিউ করলাম, ওর ভিতর পাস করতে হবে শাহ 256 ডট নিউ, এই হ্যাশ ফাংশনটা ইউজ করবে। আর আমার সিক্রেট যেটা, সেটারে পাস করে দিতে হবে বাইট এরে সিক্রেট। ওকে, পাস করে দিলাম। এখন আমি পাইলাম এইচ, একটু আগে যেগুলো করছি তোমরা দেখছো। এইচ হচ্ছে এইচম্যাক করবে কি শাহ 256 ইউজ করবে এবং এই সিক্রেটটা ইউজ করবে হ্যাশ জেনারেট করার জন্য। এইচ এখন রাইট করবে, রাইট করবে এই মেসেজটা নিয়ে নিবে বাইটের যে মেসেজ। তাহলে কি করলো, সে সিক্রেটটা এবং শাহ 256 নিয়ে এইচম্যাক হচ্ছে একটা হ্যাশ আর হ্যাশ হ্যাশ জেনারেট করলো। এই হ্যাশ কি করলো, রাইট করলো বাইট এই যে মেসেজটা, এই যে হেডারের বেস 64 এর কনভার্টেড মানে এনকোডেড স্ট্রিং এবং পেলোড বেস 64 এর এনকোডেড স্ট্রিং, এই দুইটারে ডট দিয়ে কানেক্ট করে সেটারে মেসেজে কনভার্ট করে, সেটারে হচ্ছে বাইটে কনভার্ট করে সেটারে রাইট করলাম। এখন এটা হচ্ছে একটা হ্যাশে কনভার্ট করে দিবে আমাদের। এখন আমি সিগনেচার বানাবো h ডট সাম, মেল দিয়ে দিব। একটু আগে আমরা যেভাবে যা যা করছি সেম, এই সিগনেচারটাকেও আমি বেস 64 এ নিয়ে নিব। সিগনেচার বানায় ফেলছি, সিগনেচারটাই আমার হ্যাশ। এই যে এই যে আমি কি করলাম, আমার হেডার এবং পেলোড দুইটারে বেস 64 এ কনভার্ট করে ডট দিয়ে কানেক্ট করে সেইটাকে এখন এইচম্যাক SHA 256 দিয়ে একটা কনভার্ট করে হ্যাশে কনভার্ট করছি, যে হ্যাশটারই আমরা বলতেছি সিগনেচার। সেই সিগনেচারটারে বেস 64 এ নিয়ে নিব আমরা এখন বেস 64 ইউআরএল এনকোড, এখানে পাঠিয়ে দিব সিগনেচার। হয়ে গেল সিগনেচার বেস 64 হয়ে গেল। এখন এখন জেডব্লিউটি পেয়ে গেলাম আমরা। জেডব্লিউটিটা হচ্ছে হেডারের বেস 64 প্লাস ডট প্লাস পেলোডের বেস 64 প্লাস ডট প্লাস হচ্ছে এই সিগনেচারের বেস 64। এই আমার হইল জেডব্লিউটি, রিটার্ন করব জেডব্লিউটি আর নীল, কোনো এরর নাই। এবার কি হইল জেডব্লিউটি, খুবই কষ্ট জেডব্লিউটি বানানো। জেডব্লিউটি বানানোর জন্য কি কি লাগছে, ফার্স্ট আমার হেডারটা কি সেট করছি এবং পেলোড কি আসছে সেটারে বেস 64 এ কনভার্ট করলাম। তো এখানে ড্র করি, তাহলে তোমরা আরো বেশি ইজিলি বুঝতে পারবা। হেডার আর হচ্ছে পেলোড, এই দুইটারে বেস 64 এ কনভার্ট করা হলো।
তাহলে বেস 64 হেডার আর বেস 64 পেলোড, এই দুইটার এখন ডট দিয়ে কানেক্ট করলাম, দুইটার এখন ডট দিয়ে কানেক্ট করতে হবে, রাইট? কানেক্ট করলাম হেডার ডট পেলোড, এই দুইটা কিন্তু বেস 64 এ আছে। এখন এই এই যে এইটাকে আমার HMAC শাহ 256 যে অ্যালগরিদম আছে সেটার ভিতরে পাস করতে হবে। সেটার ভিতরে পাস করতে হবে, কি কি পাস করতে হবে? এটারে সাথে আমার সিক্রেট, এই দুইটা জিনিসের পাস করতে হবে। এই হেডার এবং পেলোড বেস 64 এ কনভার্ট করে ডট দিয়ে কানেক্ট করে এইটাকে প্লাস আমার সিক্রেট, এই দুইটা জিনিসে এটার এই ফাংশনের ভিতর দিয়ে পাস করলে আমার একটা হ্যাশ ইনপুট দিবে, হ্যাশ আউটপুট দিবে, হ্যাশ। এই হ্যাশটাই হচ্ছে আমার সিগনেচার, এই হ্যাশটাই কি আমার সিগনেচার। এখন আমাকে কি করতে হবে? এখন হেডার ডট পেলোড ডট এই হ্যাশটা যেটা আমি মাত্র বানাইলাম সেটারে বেস 64 এ কনভার্ট করে সেটা এখানে রাখতে হবে এবং এই তিনটাতে জোড়া লাগাইতে হবে ডট দিয়ে। এইটাই হচ্ছে আমার জেডব্লিউটি। তাহলে বলো জেডব্লিউ জিনিসটা কঠিন না? এটা হচ্ছে আমার জেডব্লিউটি, জেসন ওয়েব। এখন এই জেডব্লিউটিটা যদি আমি এখানে দেই, হ্যাঁ, এখানে আমার কোন অ্যালগরিদম ইউজ হয়েছে, কোন টাইপ ইউজ হয়েছে, তারপর এখানে কি কি আমি ক্লেম দিছি, হ্যাঁ, ক্লেম বা পেলোডে কি দিছি, তারপর এখানে যে এখানে এখানে আমার সিক্রেট কিটা যদি না ইউজ করি, অন্য সিক্রেট কি ইউজ করি, তাহলে দেখাবে ইনভ্যালিড, রাইট? তো চলো এটা আমরা এখন এই ক্রিয়েট জেডব্লিউটি ফাংশনটা ইউজ করি মেইন ডট গো থেকে। util ডট ক্রিয়েট জেডব্লিউটি, সিক্রেট দিলাম মাই সিক্রেট, সিক্রেট আমি নিছি নাকি ডিরেক্ট, রাইট? ওকে, মাই সিক্রেট। আর পেলোড দিলাম util ডট পেলোড, পেলোডের ভিতর কি কি দিব? সাবজেক্ট, সাবজেক্ট দিলাম ইউজার আইডি 45, ফার্স্ট নেম দিলাম হাবিবুর, লাস্ট লাস্ট নেম রহমান, ইমেল habibuর@gmail.com, তারপর আপনার ফলস, এই সবগুলো জিনিস আমি দিয়ে দিলাম। পেলোড সাবজেক্ট আমি স্ট্রিং রাখছি, এখানে ইন্টিজার, তাহলে এখানে স্ট্রিং না দিয়ে ইন্টিজার দিয়ে দিই। ওকে, সো এখন এই ক্রিয়েট জেডব্লিউটি কি রিটার্ন করবে? স্ট্রিং আর এরর। যদি সাকসেসফুলি ক্রিয়েট করতে পারি তাহলে জেডব্লিউটি পাবো আর না এরর পাবো। If error is not equal nil, fmt println error return, আর নাহলে জেডব্লিউটি প্রিন্ট করবে fmt println জেডব্লিউটি। এবার দেখি কি জেডব্লিউটি পাওয়া যায়। তো রান main dot go, এই দেখো আমি একটা জেডব্লিউটি পেয়েছি। কপি করি, এটার ভিতরে নিয়ে রাখি। ইনভ্যালিড সিগনেচার বলতেছে কি? ইনভ্যালিড সিগনেচার, কারণ এখানে এই সিগনেচার তো ইনভ্যালিড হবেই। সো আমি যে সিগনেচারটা দিছি মাই সিক্রেট সেটা দিই, সেটা এখানে দিলাম। দেখো ভ্যালিড সিগনেচার দেখাচ্ছে, তার মানে এটা শুধুমাত্র এই এই যে
এখানে যে সিগনেচারটা আছে এই সিগনেচারটা শুধুমাত্র মাই সিক্রেটের জন্যই কাজ করবে, অন্য কোনো সিক্রেটের জন্য কাজ করবে না। তার মানে এখন এই মাই সিক্রেটটা যার কাছে থাকবে সেই বলতে পারবে এই যে এখানে যেই JWT-টা আছে এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড। হ্যাঁ, তুমি যে কোনো জায়গা থেকে JWT পাও, সেই JWT তুমি এখানে যদি পেস্ট করো সেটা দেখতে পারবে অ্যালগোরিদম কি, টাইপ কি, সাবজেক্টটা কি, 45 ফার্স্ট নেম হাবিবুল, লাস্ট নেম রহমান, ইমেল শপ ওনার ফলস। তুমি ফ্রন্ট এন্ডের কাছে পাঠাবো, ফ্রন্ট এন্ড দেখতে পারবে জিনিসগুলোতে কি আছে। তো এখানে দেখা যায় সব, এখানে কোনো পেলোড ইনফরমেশন রাখলে সেটা দেখা যাবে। সো সেন্সিটিভ ইনফরমেশন JWT বানানোর সময় রাখা যায় না। হ্যাঁ, যেগুলো হচ্ছে দেখলে সমস্যা নাই সেই ধরনের ইনফরমেশনই আমরা রাখি। কিন্তু এখন কথা হচ্ছে তাহলে ভাই এইটা দিয়ে আমাদের কি লাভ হইলো? এই JWT এত কষ্ট করে বানাইলাম, সেটা তো যে কারো কাছে যাইতে পারে গেলে তো সে দেখা ফেললোই। দেখা ফেললেও কোনো লাভ, কিভাবে লাভ হইলো? দেখা ফেললে সে যদি এখানে কোনো চেঞ্জেস করে, এখানে যদি কোনো চেঞ্জেস করে তখন সেটা আমার কাছে আবার আসলে আমি ধরতে পারবো সে এটা চেঞ্জ করছে নাকি করে নাই। এই জন্য এই JWT সারা পৃথিবীতে ফেমাস, সারা পৃথিবী সবাই JWT ইউজ করে। কারণ আমি একটা JWT বানাইছি, JWT 3টা পার্ট থাকে, হেডার, পেলোড, হ্যাশ। এটা আমি, ধরো এটা ব্যাক এন্ড, এটা ফ্রন্ট এন্ড, আর এটা হচ্ছে ব্যাক এন্ড। এখন তুমি রিকোয়েস্ট করছো যে এই আমার ইমেলের পাসওয়ার্ড লগ ইন করবো, এখন আমাকে JWT দাও। এখন ব্যাকএন্ড কি করবে? সে হেডার পেলোড ফিক্স করলো, ফিক্স করে এটা বেস64 কনভার্ট করলো। সেটা তার কাছে একটা সিক্রেট আছে, শুধু এই নিজেই জানে, এই সিক্রেটটা আর কেউ জানে না। এই সিক্রেটটা সে ছাড়া কেউ জানে না। সেই সিক্রেট দিয়ে এবং তার ওই ইউজারের ইনফরমেশন দিয়ে সে একটা হ্যাশে জেনারেট। এখন এই হ্যাশ ওয়ান টাইম শুধুমাত্র এই হ্যাশ জেনারেট করা যায়, এই হ্যাশ থেকে আবার রিভার্স করানো যায় না। এই হ্যাশ তোমার আমি দিয়ে দিব, তুমি হ্যাশ দেখে বলতে পারবে না এটার সিক্রেটটা কি ছিল, বুঝছো? সিক্রেটটা দেখতে পারবে না, পেলোডটাও দেখতে পারবে না। হ্যাশটা জাস্ট ওয়ান টাইম, এটা রিভার্স করা যায় না, কখনো রিভার্স করানো যাবে না। তারপরে আমরা কি করলাম, হেডার, পেলোড আর হ্যাশ তিনটারে ডট 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 দিয়ে কানেক্ট করে JWT বানায় ওর কাছে পাঠিয়ে দিলাম, JWT দিয়ে দিলাম। এখন ওর কাছে কিন্তু হেডার আর পেলোডের বেস64 এনকোডিংটা দিছি আমি, সেটারে ডিকোড করলে সে পেলোডটারে ডিকোড করতে পারবে। So আমি চাই সে পেলোড ডিকোড করুক, পেলোড ডিকোড করে সে পেয়ে যাবে তার কাছে কি আছে না আছে। ওকে, সে জেনে গেল যে ভাই আমার এই ইউজারের নাম হচ্ছে এটা, আমার ইউজারের আইডি হচ্ছে এটা, এই ইউজার হচ্ছে শপ ওনার নাকি না এটা। এখন কেউ যদি নিজে একটা কাস্টম পেলোড বানায়, সে সে আচ্ছা JWT তার কাছে গেছে, এখন সে পরবর্তী যখনই রিকোয়েস্ট করবে, অন্যান্য যত রিকোয়েস্ট করবে, সেই রিকোয়েস্টে JWT-টাও আমাকে সাথে পাঠাবে। মানে সে ফার্স্টে লগ ইন করলো, ফ্রন্ট এন্ড হচ্ছে লগ ইন করলো ব্যাক এন্ডের কাছে, ব্যাক এন্ড কি করলো, হেডার, পেলোড এবং হ্যাশ দিয়ে তিনটারে ডট দিয়ে JWT বানায় তার কাছে দিয়ে দিল JWT। এখন দিয়ে দেওয়ার পর সে পরবর্তী অন্য কোনো প্রোডাক্ট ক্রিয়েট করার সময় যে এপিআই, ক্রিয়েট প্রোডাক্ট যে এপিআই আছে, সেই এপিআইতে যখন রিকোয়েস্ট করবে তখন আমাকে JWT-টা দিবে। আমি তখন কি করব? আমি ও আমার যে হেডার, যে পেলোডটা আমারে দিবে, এই যে JWT-টা আছে, এটার হেডার আর পেলোডটারে আমি আলাদা করব। হেডার, পেলোড আলাদা করে এই দুইটারে ডট দিয়ে কানেক্ট করে, হ্যাঁ, এটারে আমরা কি করব, আমরা আমাদের HMAC SHA-256 যে ফাংশন আছে সেটার ভিতরে আবার পাস করব। সাথে আমার যে সিক্রেট ছিল সেই সিক্রেটটা আমি আবার উড়ে দিব। এই সিক্রেটটা তো আমি ছাড়া কেউ জানি না, সারা পৃথিবীর কেউ। So দিব, ও একটা হ্যাশ জেনারেট হবে, রাইট? ওই হ্যাশটা যদি ওর ওর দেওয়া হ্যাশের সাথে ম্যাচ করে তাহলে আমি বুঝবো কি যে সিগনেচারটা ঠিক আছে। আর যদি ম্যাচ না করে তাহলে আমি ধরে নিব এই ফ্রন্ট এন্ড হালায় পেলোডে কোনো চেঞ্জেস ও করছে। আমি বলছি অ্যাডমিন ট্রু ফলস, ও আমারে পাঠায় দিছে অ্যাডমিন ট্রু, তার মানে আমি ধরে ফেলতে পারবো
কারণ এই হ্যাশ শুধুমাত্র বানানো যায়, এই হ্যাশ হ্যাশ থেকে আবার চেঞ্জ করা যায় না। হ্যাশ ওয়ান টাইম, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হ্যাশ তৈরি হয়। এগুলো আমি আগে পড়ে আসছি তোমাকে, রাইট? তাহলে দেখো আরেকবার বলি, হ্যাঁ, বোঝার চেষ্টা করো। এখন ফ্রন্ট এন্ডকে আমি পাঠাইছি পেলোড, পেলোডে বলছি স্বপন আর ফলস। ফ্রন্ট এন্ড কি করলো, ফ্রন্ট এন্ড যে ইউজার সে করলো কি, একটা সে বানাইলো সবকিছু ঠিকঠাক করে, এটা মডিফাই করে দিল এই স্বপন আর ট্রু। এরপর সে আমার কাছে জেডাব্লিউটিটা মিস, মানে সে আগে যা ছিল তাই রাখলো, মানে হেডারও ঠিক রাখলো, হ্যাশও ঠিক রাখলো। ধরো হ্যাশ হচ্ছে 1 2 3, হ্যাশ 1 2 3 এটা কার জন্য? হেডার ধরো 1, আর পেলোড হচ্ছে ধরো কথা কথা 23। এই দুইটার জন্য হচ্ছে আমার হ্যাশ আসছিল কত, 123। এখন সে কি করলো, একটু চেঞ্জ করলো, এই স্বপনার ফলস থেকে ট্রু করলো। তার মানে এই 23, মানে পেলোড তো 23 নাই, এখন 24 হয়ে গেল পেলোড। কথার কথা, আমি 23 দিয়ে বুঝাচ্ছি এই যে এইটুকু, রাইট? 23 দিয়ে বুঝাচ্ছি এটা, আর এটা দিয়ে বুঝাচ্ছি 1। মানে ওয়ানটা লেখা ইজি, এখানে তো আমি পুরোটা লিখতে পারবো না, তাই না? এটা পুরোটা লিখতে পারবো না। তো চলো লিখি, নাহলে তোমরা আবার বুঝবা না, তোমাদের উপর আমার বিশ্বাস একটু কম। পরে ভাববে যে এই 23 করতে এলো আবার, দেখা যাবে একজন 2 4 দিন নষ্ট করে ফেলছে এই 23 করে। সো এটা হচ্ছে হেডার, আর এটা হচ্ছে পেলোড। এখন এই দুইটা ওর কাছে গেছে, ও করলো কি, আর হ্যাশ ধরো 123। তাহলে এই হেডার আর হ্যাশ, পেলোড, এই দুইটা এবং সিক্রেট, এই সিক্রেট দিয়ে, এই তিনটা দিয়ে সে একটা হেডার হ্যাশ জেনারেট করছে 123। ওকে, 123। এখন সে পাকনামি কইরা এই স্বপনার এটা দিয়ে দিছে ট্রু কইরা, এটা দিয়ে দিল ট্রু কইরা, TRU, ট্রু, ট্রু করে দিল। হুম, এখন ট্রু করলে ও যদি হ্যাশ আগেরটাই দিয়ে দেয় 123, তাহলে এই যে ডাব্লিউটি যখন বানাইলো সে, হ্যাঁ, হেডার দিল এটাই, এটার বেস 64 এ কনভার্ট করে, পেলোডে হচ্ছে চেঞ্জ করছে সে পাকনামি করে চেঞ্জ করছে, এখানে ফলস থেকে ট্রু, তারপর এই দুইটারে বেস 64 এ কনভার্ট করে ডট দিয়ে কানেক্ট দিয়ে, তারপর হ্যাশ ছিল 123, আগে যেটা পাঠাইছে ওরে ওই হ্যাশ ঠিকই রাখছে, রেখে সে আমার রিকোয়েস্ট করছে ক্রিয়েটে, জেডাব্লিউটি দিছে এটা ওর বানানো। আর আমি নিয়ে কি করব, আমি নিয়ে হ্যাশ দেখবো, তারপর এটা কি পেলোড দেখবো, পেলোড হ্যাশ নিয়ে, পেলোড আর হেডার নিয়ে বেস 64 এ কনভার্ট করে সেটারে আমি আমার যে সিক্রেটটা আমার সিস্টেমে আছে সেটারে এসম্যাক্স 256 চালায় হ্যাশ বানাবো। হ্যাশ দেখবো 123 হয় না, এটা হচ্ছে 124। কেন? কারণ চেঞ্জ আসছে এখানে, এই চেঞ্জেসের জন্য তো 123 না, এই চেঞ্জেস আসলে তো 124 হইতে পারে, 125 হইতে পারে, মানে অন্য কোনো একটা হ্যাশ হবে। তখন আমি দেখবো এই দুইটা হ্যাশ ম্যাচ করে না, তখন আমার সিস্টেম বুঝে যাবে ফ্রন্ট এন্ড হালার পালায় কোনো একটা ঝামেলা করছে, ওর এই রিকোয়েস্ট আমি রেসপন্স করবো না, ওরে আমি বলে দিব আনঅথরাইজড, তুই হ্যাকার। এইভাবে আমি বলে বলে দিতে পারবো যে আমার সিস্টেমে ইউজারটা যে লগ ইন করছে সে কি ভ্যালিড ইউজার নাকি ইনভ্যালিড ইউজার। আশা করি বুঝাইতে পারছি জিনিসটা। কারণ প্রত্যেকটা ইনপুটের জন্য হ্যাশ আলাদা, এক ইনপুটের জন্য হ্যাশ এক, কিন্তু প্রত্যেকটা আলাদা ইনপুটের জন্য হ্যাশ আলাদা হবে অলওয়েজ, সারা জীবন। এগুলোই তো পড়াইছে তখন, রাইট? তাহলে আমার ধারণা তোমাদেরকে বুঝাইতে পারছি। এখন কথা হচ্ছে, আমরা কি এত কমপ্লেক্স করে কোড লিখবো, এইভাবে হ্যাশ বানাবো, জেডাব্লিউটি বানাবো, আবার আসলে ডিকোড করব? এত কঠিন না, এত কঠিন তো করা যাবে না। এত কঠিন করলে তো আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে। চলো আমরা আমরা এই জেডাব্লিউটির কোনো লাইব্রেরি ইউজ করা যায় কিনা সেটা দেখি। এরকম কোনো লাইব্রেরি আছে নাকি, এটা আমাদের দেখতে হবে।
তো চলো আমরা গ্রকরে বলি, গ্রক আমাদেরকে একটা লাইব্রেরি দাও। এই গ্রক write a function which creates JWT in Golang। দেখো লাইব্রেরিটা ইউজ করে একটা হুলস্থুল কাণ্ড করবে। যে একটা লাইব্রেরি আছে, এই যে দেখো কি github.com/golang-jwt/jwt ভার্সন 5। দেখি আর ক্লাস করতে ভালো লাগতেছে না আজকে। এটা কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 45 মিনিট। আজকে এখানে শেষ করি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা জেডব্লিউটির এক্সটেন্ডেড ভার্সন নিয়ে আসবো। সো এই যে এখান থেকে কোড তুমি ইউজ করে দেখো কত সহজ, তুমি নিজে বানাইতে পারো। হ্যাঁ, হয় আমার কোড আমি যেটা করছি দেখো 2-3 লাইনে জেডব্লিউটি বানানো হয়ে গেছে। কি লাইব্রেরি বা ভিতরে ভিতরে হচ্ছে সব ইউজ করে, সব হচ্ছে সে নিজেই সাপোর্ট দেয়। তুমি আগে পেলোডটা নিবা, পেলোড নিয়ে এই করে দিবা, শেষ হয়ে গেল। মাথাটা ঘুরতেছে। ওকে, আজকের ক্লাস এখানে আমি শেষ করি। আমরা জেডব্লিউটিটা বুঝাইছি এবং ফ্রন্ট এন্ড লগ ইনের সময় রিকোয়েস্ট করে তখন আমরা তার একটা জেডব্লিউটি দেই। ও পরবর্তী অন্য যে কোনো রিকোয়েস্ট করলে সে আমাদেরকে জেডব্লিউটিটা দেয়। আমরা হচ্ছে নিয়ে প্রত্যেকবার দেখি ও ভ্যালিড ইউজার কিনা, ওর কাছে জেডব্লিউটি আছে কিনা, থাকলে সেটা ভ্যালিড জেডব্লিউটি কিনা, ও কোনো টেম্পারিং করছে কিনা। যদি টেম্পারিং না করে থাকে তাহলে ভ্যালিড ইউজার, তখন আমরা ওরে নিয়ে কাজ করি। এভাবে আমরা অথেন্টিকেশন করি, এটাতে বলা হয় অথেন্টিকেশন। ইউজার, আমার সিস্টেমের ইউজারকে আমি অথেন্টিকেট করতেছি যে সে ভ্যালিড ইউজার কিনা, সে আমার সিস্টেমের ভ্যালিড ইউজার কিনা। এটা হচ্ছে অথেন্টিকেশন, এইটাতে বলা হয় অথেন্টিকেশন পার্ট। তো এটার নাম দেওয়া যায় জেডব্লিউটি আর অথেন্টিকেশন, এই টাইপের একটা নাম দেওয়া যায়। আমি শুধু জেডব্লিউটি দিছি। জেডব্লিউটি বানায় কিভাবে, জেডব্লিউটি আসছে থেকে ভাইঙে চুরে বুঝেছি। বেস 64 কি, SHA-256 কি, এইচম্যাক কি, এইচম্যাক SHA-256টা কি। দেখো এই জন্য ক্লাসগুলো মনে হইতেছে বড়, আসলে কিন্তু ক্লাসটা কিন্তু ছোট জিনিস। হ্যাঁ, কি হচ্ছে, জাস্ট একটা জেডব্লিউটি বানাইছি একটা সিস্টেমে। প্রোডাক্ট দেখো আমি আজকে পড়াইছি কি, মূল কথা 1 নাম্বার হচ্ছে প্রোডাক্ট ক্রিয়েট করতে আসবে। সো আমাদেরকে উইদাউট ইউজার প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবে না। উইদাউট ইউজার ক্যান নট ক্রিয়েট প্রোডাক্ট উইদাউট ইউজার। তাহলে সে কি করছে, আমি একটা ইউজার বানাইছি, ইউজার ক্রিয়েট করছি, এই মেথড এপি বানাইছি। তারপরে ইউজার লগ ইন করছি, ইউজার লগ ইন এপি বানাইছি। 4 নাম্বার জেডব্লিউটি বুঝাইছি। এই 4টা জিনিস আমি করছি। এই জেডব্লিউটিটা বুঝতে গিয়ে কত কিছু চলে আসছে। হ্যাঁ, তো এই জন্য মনে হচ্ছে ক্লাসটা অনেক বড়, অনেক কিছু পড়াইছি। না ভাই, অনেক কিছু পড়াইনি। সো নেক্সট যে ক্লাসটা করাবো সেই ক্লাসে জেডব্লিউটি ফিনিশ, এবং মনে হবে জেডব্লিউটি সবার জন্য ইজি। আমি একটু ডেপথে যাই, তো এই জন্য ডেপথে জিনিসপত্রটা বুঝাইছি। ডেপথে না গেলে আসলে এগুলো মুখস্থ পড়ায় আমার আমার লাভ নেই। আমি মুখস্থ পড়ানো পছন্দ করি না। ওকে, আল্লাহ হাফেজ। আজকে ক্লাস এখানেই শেষ।